ওয়েলকাম স্টুডেন্ট। এই ভিডিওটিতে আমরা প্লেন সম্পর্কে যে বেসিক ধারণাটা আছে সেইগুলো আগে জেনে নেওয়ার পর একে একে আমাদের চ্যাপ্টার 5-এর যে অঙ্কগুলো আছে সেগুলি আমরা করব। তা এই প্লেনের আগে আমাদের স্ট্রেট লাইন করানো হয়েছে। স্ট্রেট লাইনের ধারণাটা কিন্তু জানতে হবে প্লেনটা করতে গেলে। তাই তোমাদেরকে অবশ্যই বলবো যারা স্ট্রেট লাইন করোনি তারা আগে স্ট্রেট লাইনের ভিডিওগুলি দেখে তারপর প্লেন করবে, ঠিক আছে? তা এই প্লেন জিনিসটা কি বা সমতল কি এটা আমরা পুরোটাই পড়বো 3D স্পেসে। এই প্লেন জিনিসটা কি সেটা আগে একটু বুঝে নেওয়া যাক। প্রথমে আসি প্লেন কি, মানে প্লেন বলতে আমরা কি বুঝি? যে কোনো তলকেই কি আমরা প্লেন বা সমতল বলতে পারবো? দেখো এখানে আমি তল প্রথমে কথাটা ব্যবহার করলাম, তারপরে বললাম সমতল, ঠিক আছে? আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সমতল। তা যে কোনো তলেই কি সমতল হবে? চলো দেখে নেওয়া যাক। প্রথমে আসে যে সমতলের ডেফিনেশনটা কি, কি বলছে ডেফিনেশনে? দেখো বলছে এ প্লেন, একটা প্লেন বা সমতল ইজ এ সারফেস, একটা তল, সাচ দ্যাট এমন যে ইফ এনি টু পয়েন্টস, যে কোনো দুটো বিন্দু, যদি যে কোনো দুটো বিন্দু আর টেকেন অন ইট, যদি ওই তলের উপরে নেওয়া হয়, দ্য লাইন সেগমেন্ট, সেই রেখাংশটা, লাইন সেগমেন্ট মানে হচ্ছে অংশ, কার? লাইনের অংশ, তাহলে রেখাংশ মানে রেখার অংশ, জয়নিং দেম মানে ওই দুটো বিন্দু, যে কোনো তলের উপরিস্থিত যে কোনো দুটো বিন্দু নিলাম এবং ওই দুটো বিন্দুর সংযোজক রেখাংশটা লাইজ কমপ্লিটলি অন দি সারফেস, লাইজ কমপ্লিটলি অন দি সারফেস। এর মানেটা কি? এর মানেটা হলো যে ওই বিন্দু দুটো নেওয়ার পর ওই বিন্দু দুটো যুক্ত করলে যে রেখাংশটা আমরা পাই সেই রেখাংশটা সমস্তটাই যদি ওই তলের উপরে থাকে, অর্থাৎ ওই রেখাংশের সমস্ত বিন্দু যদি ওই তলেরই হয়, তাহলে আমরা ওই তলটাকে সমতল বলতে পারি। জিনিসটা কি আরেকটু বুঝে নেওয়া যাক ভালো করে। যে ধরো এই বোর্ডটা আমার একটা তল, তাই তো? একটা তল। এখন এটাকে কি আমি সমতল বলতে পারবো কি পারবো না? দেখো আমি এখানে যে কোনো দুটো বিন্দু নিলাম, এই বোর্ডের উপরে যে কোনো দুটো বিন্দু নিলাম, একটা এ বিন্দু আর একটা বি বিন্দু। এখন এই দুটো বিন্দু যদি যুক্ত করি তাহলে কি পাবো? এই রেখাংশটা পাবো, এবি একটা রেখাংশ পাবো। তাহলে দেখো এবি রেখাংশের প্রতিটা বিন্দু এই বোর্ডে আছে, তাহলে বোর্ডটা আমার একটা কি তল হবে? সমতল হবে। আমি যদি একটু আলাদাভাবে বোর্ডটার খানিকটা অংশ নিয়ে নিই, যেমন ধরো এই অংশটুকু নিয়ে নিলাম, ঠিক আছে? এখন এই জায়গাটার উপরিস্থিত যে কোনো দুটো বিন্দু, একটা এ একটা বি, ঠিক আছে? এই দুটো বিন্দু যুক্ত করলাম। এই দুটো বিন্দু যুক্ত করার ফলে যে রেখাংশটা পেলাম তার সমস্ত বিন্দুগুলোই দেখো এই বোর্ডেরই উপরিস্থিত বা এই জায়গাটার উপরিস্থিত। এ বি, ধরো এই যে জায়গাটা আমি এঁকেছি, ধরো এটার নাম দিয়ে দিলাম পি কিউ আর এস, এরই মধ্যে আছে, তাহলে এই অংশটা একটা সমতল, ঠিক আছে? আচ্ছা, তার আগে একটু বলে নিই, তাহলে আমার সমতল বলতে কি বোঝাচ্ছে? একটা তল, যে তলের উপরিস্থিত যে কোনো দুটো বিন্দু যুক্ত করলে, কি বললাম? সমতল হলো একটা তল যে তলের উপরিস্থিত যে কোনো দুটো বিন্দু যুক্ত করলে আমরা যে রেখাংশটা পাবো সেই রেখাংশের প্রতিটা বিন্দুই যদি ওই তলেরই উপরিস্থিত হয় তাহলে সেই তলটাকে আমরা সমতল বলবো। তাহলে সমতল কাকে বলবো? কোনো তলের উপরিস্থিত যে কোনো দুটো বিন্দু নিলাম, ওই দুটো বিন্দুর সংযোজক রেখাংশের প্রতিটা বিন্দু যদি ওই তলেরই উপরে থাকে, কি বললাম? কোনো তলের উপরিস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশের প্রত্যেকটা বিন্দু, মানে ওই রেখাংশ মানে তো অসংখ্য বিন্দুর সমষ্টি, তাই সংযোজক রেখাংশের প্রতিটা বিন্দুই যদি ওই তলের উপরেই থাকে তাহলে ওই তলটাকে আমরা সমতল বলবো। এখন মনে প্রশ্ন আসছে, তাহলে এমন কি কোনো ক্ষেত্র আছে যাতে যে কোনো তলের উপস্থিত দুটো বিন্দু যুক্ত করলে সেটার মানে ওই রেখাংশের প্রতিটা বিন্দু ওই তলের উপর নাও থাকতে পারে? অবশ্যই আছে। সেটা দেখো তোমরা বাস্তবে উদাহরণ নিলে দেখতে পাবে যে আমাদের অনেকের বাড়িতে অ্যাসবেস্টসের ছাউনি আছে। অ্যাসবেস্টসটা দেখতে কেমন আমি একটু দেখাচ্ছি। ধরো এই এখন এইরকম কিছু জায়গা উঁচু কিছু জায়গা নিচু, এরকম ঢেউ খেলানো,
তাই তো অ্যাসবেস্টাস। এখন দেখো আমি যদি এই অ্যাসবেস্টাসের উপরিস্থিত যে কোনো দুটো বিন্দু নিয়ে নিই, ধরো এইটা একটা উঁচু জায়গা, এটা তো নিচু জায়গা, ঠিক আছে, এই দুটো বিন্দু যোগ করলে তাহলে এই লাল যে রেখাংশটা পাচ্ছি, সেই লাল রেখাংশের দেখো শুধু এই প্রান্ত আর এই প্রান্ত অ্যাসবেস্টাসের উপরে, আর নিচের অংশগুলো কি ঢেউ খেলানো মানে ফাঁকা। তার মানে কি এই রেখাংশের প্রতিটা বিন্দুই কি ওই অ্যাসবেস্টাসের উপরে আছে? অবশ্যই নেই, শুধুমাত্র দুটো বিন্দু আছে, এইটা আর এইটা, বাকি বিন্দুগুলো কিন্তু ওই অ্যাসবেস্টাসের উপর নেই। তাহলে এটাকে কিন্তু আমরা সমতল বলতে পারবো নয়, তাহলে এটা সমতল নয়, কিন্তু এটা আমার একটা সমতল। এবার ব্যাপারটা বোঝা গেল। এটা মনে করো একটা কাঁচ, কাঁচের উপরে দুটো বিন্দু নিলাম, সেই দুটো বিন্দুকে আমরা যোগ করলাম, একটা সমান কাঁচ আর কি। তাহলে দেখো এই প্রত্যেকটা বিন্দু এই রেখাংশের ওই তলের উপরেই আছে। বা এই বোর্ডটাকেই যদি তুমি ধরে নাও, এই বোর্ডটার উপরিস্থিত যে কোনো দুটো বিন্দু এবি, এখন বোর্ডটাকে কি সমতল বলো? বোর্ডের উপরে যে কোনো দুটো বিন্দু যুক্ত করলে দেখো ওই রেখাংশের প্রতিটা বিন্দুই বোর্ডের উপরে আছে, তাহলে বোর্ডটা সমতল। কিন্তু আমি তো এটা 3D ছবি, তাই এখানে বোর্ডের উপরে ভালো বোঝাচ্ছে না। তোমরা বাড়িতে অ্যাসবেস্টাস বা খাতার যদি মলারটাকে একটু বাঁকিয়ে নাও, নিয়ে তারপরে তোমার পেনটাকেই যদি রাখো, তাহলে বুঝতে পারবে যে সেটা আর সমতল হচ্ছে না, ঠিক আছে। যখন খাতাটাকে ফ্ল্যাটভাবে রেখে দেবে তখন সেটা সমতল, কিন্তু সেটাকে গুটিয়ে নিয়ে একটু দেখবে, পেনটা রেখে দেখবে ওই পেনের উপরিস্থিত সমস্ত বিন্দু খাতার উপর থাকছে না, তাহলে সেক্ষেত্রে সেটা তোমার আর সমতল থাকবে না। বোঝা গেল? সব থেকে ভালো উদাহরণ হলো কি, যে বাড়ির অ্যাসবেস্টাস, সেই অ্যাসবেস্টাস বা টিনের সেট যেগুলো আছে, দেখবে ঢেউ খেলানো টিনের সেট যেগুলো, ওই টিনের সেটের উপরে যদি আমরা একটা পেনটাকে রেখাংশ হিসাবে কল্পনা করে নিই এবং তার উপরে রাখি, দেখবে তাহলে পেনের প্রত্যেকটা বিন্দু টিনকে স্পর্শ করবে না, যে জায়গাগুলো শুধু উঁচু সেই জায়গাগুলো স্পর্শ করে থাকবে, তাহলে ওই টিনের সেটটা কিন্তু সমতল হবে না। সমতল কারা হবে? তারাই যদি সেই তলের উপরিস্থিত যে কোনো দুটো বিন্দু আমি যুক্ত করলে যে রেখাংশটা পাবো, সেই রেখাংশের প্রত্যেকটা বিন্দু যদি ওই তলের উপরিস্থিত হয়, তবে আমরা সেই তলটাকে সমতল বলবো। তাই এখানে আমাদের যেটা বলতে চাইছে, এ প্লেন একটা সমতল ইজ এ সারফেস, এটা একটা তল, একটা সমতল কি এক ধরনের তল, সাচ দ্যাট এমন যে ইফ এনি টু পয়েন্টস, যে কোনো দুটো বিন্দু, যদি যে কোনো দুটো বিন্দু আর টেকেন নেওয়া হয় অন ইট, এই তলের উপরে, দ্য লাইন সেগমেন্ট জয়নিং দেম, দ্য লাইন সেগমেন্ট জয়নিং দেম মানে সেই রেখাংশটা, কোন রেখাংশটা? এই দুটো বিন্দুকে জয়েনকারী যে রেখাংশ, সেই রেখাংশটা লাইস কমপ্লিটলি অন দি সারফেস, যদি ওই সমতলের উপরে লাই করে, অর্থাৎ কমপ্লিটলি লাই করে মানে ওই রেখাংশটা সম্পূর্ণরূপেই ওই তলের উপরে থাকে, অর্থাৎ ওই রেখাংশের প্রত্যেকটা বিন্দুই যদি তলটির উপরে স্থিত হয়, তবেই ওই তলকে আমরা সমতল বলতে পারবো, আদারওয়াইজ সেটা কিন্তু আমার সমতল নয়। তাহলে এই বোঝা গেল আমাদের সমতল জিনিসটা কি। এবার আমরা শিখব সমতলের সমীকরণ কিভাবে বার করি, বা সমতলের যে বিভিন্ন ধরনের ইকুয়েশনগুলো আছে সেগুলো কি কি, সেগুলো এবার আমরা একটু করে দেখে নেব। এবং এই জিনিসগুলো আগে ভালো করে তৈরি করার পর তবে আমাদের কিন্তু অঙ্ক করতে হবে। কোনো সমতলের সাধারণ সমীকরণটি হলো সমীকরণটি হলো কি সমতলের সাধারণ সমীকরণ, বা জেনারেল ফর্ম বলা হয় এটাকে। আমরা কি বলবো? জেনারেল ফর্ম, বা জেনারেল ফর্ম যেটা, বা জেনারেল ইকুয়েশন সমতলের প্লেনের, ঠিক আছে। সেটা কি? সেটা হলো আমার ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল 0। সমতলের সাধারণ সমীকরণটাকে ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল 0, এটা সমতলের সাধারণ সমীকরণ, স্ট্যান্ডার্ড ইকুয়েশন বলা হয়, স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ এ প্লেন, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ইকুয়েশন। যেখানে এই a b c d এরা কারা? এরা হচ্ছে কনস্ট্যান্ট। এরা কারা? এরা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। কি বলবে? যেখানে a, b, c, d ধ্রুবক, এবং এদের মধ্যে এই এ বি সি এদের একটা বিশেষ পরিচয় আছে। ডিটাকে আমি বাদ দিলাম, ডিটা নয়, এবিসি, এবিসি, এই এবিসির কথাটা একটু মনে রাখবে নোট করে, যে এবিসিটা কি? এবিসি হলো, এবিসি এই তিনটে জিনিস হলো, এরা হলো তোমার
ওই তলের উপর যে অভিলম্ব আছে বা যে লম্ব আছে সেই লম্বের দিক অনুপাত। মানে এটা কি, ধরো আমার যদি এটা একটা তল হয়, ঠিক আছে, এটা একটা তল, এখন এই তলের উপর একটা লম্ব আমি টানলাম, এটা একটা লম্ব, ঠিক আছে, এই তলটার উপরে একটা লম্ব রেখা, ঠিক আছে। এখন এই অভিলম্ব, এটা কার উপরে লম্ব, এটা এই তলটার উপরে লম্ব, ঠিক আছে। মানে যেমন ধরো এই তলের উপরে লম্ব, মানে বুঝতে পারছো তো ব্যাপারটা। যদি এই বোর্ডটাকে যদি আমি তলটা হিসেবে কল্পনা করি, তাহলে এই বোর্ডের উপরে লম্ব রেখা মানে কিরকম বলো তো, এই লাল পেনটা দেখো বোর্ডের সাথে লম্ব, ঠিক তেমনই আমি এখানটায় তো আর 2Dতে ওইভাবে দেখাতে পারছি না ছবিতে, তোমরা একটু বুঝে নাও, এটা এই তলের উপর এইভাবে আছে, ঠিক আছে। তাই এই যে অভিলম্ব, এর যে দিক অনুপাত মানে এর যে ডিআরএস, সেটাই হচ্ছে তোমার এ বি আর সি, ঠিক আছে। কি বললাম, এর যে দিক অনুপাত সেটাই হচ্ছে এবিসি। এবিসি হলো কি তাহলে, এবিসি হলো সমতলটির অভিলম্বের দিক অনুপাত, অভিলম্বের দিক অনুপাত, অভিলম্বের দিক অনুপাত, সমতলটির অভিলম্বের দিক অনুপাতকে এবিসি, ঠিক আছে। এখন এবিসির পরিচয় পেলাম। এবার আমাদের যদি যে কোনো ধরনের একটা ইকুয়েশন যদি দেওয়া হয়, যে কোনো ইকুয়েশন সাপোজ দেওয়া হলো, তাহলে সেটা সমতলের সমীকরণ কিনা আমরা কিভাবে বুঝবো। এখানে দেখো এই এক্স ওয়াই জেড এদের পাওয়ারগুলো কি এক আছে, তাই না, এক, অর্থাৎ এটা এক্স ওয়াই জেডের একটা 1 ডিগ্রি ইকুয়েশন। তাহলে এক্স ওয়াই জেডের যে কোনো একঘাত সমীকরণ, এক্স ওয়াই জেডের যে কোনো একঘাত সমীকরণ অলওয়েজ একটা সমতলের সমীকরণ হবে। কি মাথায় রাখবে, এক্স ওয়াই জেডের যে কোনো একঘাত সমীকরণ সমতলের সমীকরণকে প্রেজেন্ট করবে। ক্লিয়ার, এইটুকু মাথায় রাখবে। এগুলো উপরের লেভেলে গেলে তোমাদের জেনারেল ইকুয়েশনগুলো মাথায় রাখতে হবে, হ্যাঁ। তখন চট করে একটা ইকুয়েশন দেখে বলতে হবে এটা সমতলের সমীকরণ নাকি একটা স্ট্রেট লাইনের সমীকরণ নাকি অন্য কিছু। অবশ্যই এটা স্ট্রেট লাইন হবে না। আর এটা দেখে আমরা কি বুঝবো যে এক্স ওয়াই জেডের একঘাত সমীকরণ মাত্রই সেটা একটা সমতলের সমীকরণ। ক্লিয়ার, এরপরে আমরা আসি যে একটা সমতলের সমীকরণ কিভাবে বার করব, একটা সমতলের সমীকরণ কিভাবে নির্ণয় করা যায়, ঠিক আছে, সেটা নির্ণয় করব কিভাবে। দেখো সমতলের সমীকরণ প্রথমে যে প্রসেসটাতে আসে যে সমতল বা যে সমতল ধরো x1 y1 আর z1 এই বিন্দু দিয়ে যায়, যে সমতল x1 y1 z1 বিন্দুগামী x1 y1 z1 বিন্দুগামী এবং যার অভিলম্বের দিক অনুপাত যেটাকে আমরা কি বলি, ডিআরএস, ঠিক আছে। অভিলম্বের দিক অনুপাত সমূহ কি এ বি আর সি যদি হয়, এ বি সি, তাহলে কটা জিনিস লাগছে আমার, দুটো, এক সমতলটা কোন বিন্দুগামী, আর দুই ওই সমতলের অভিলম্বের দিক অনুপাত বা ডিআরএস কি সেইটা, যার অভিলম্বের দিক অনুপাত এবিসি, তার সমীকরণ বলতে সমতলটার সমীকরণ কি হবে। দেখো আগে সমীকরণটা আমি লিখছি, এটা নোট করবে, করার পর কেন সেটা হয় সেটা আমরা জানবো। আচ্ছা, সমতলটার সমীকরণ কীরকম হবে, a ইন্টু এক্স মাইনাস x1 প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস y1 প্লাস সি ইন্টু জেড মাইনাস z1 ইকুয়াল 0। খুব মন দিয়ে ইকুয়েশনটা মনে রাখবে, এটাই আমাদের সব থেকে বেশি প্রয়োজন হবে অঙ্ক করতে গেলে, যে একটা সমতলের সমীকরণ আমরা কিভাবে বার করতে পারি। কি বললাম, একটা সমতল তার সমীকরণ নির্ণয় করতে হবে। সমতলটা সমীকরণ বার করতে গেলে আমাদের কটা জিনিস লাগছে, দুটো, এক হলো সমতলটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে, আর দুই হলো সমতলটার অভিলম্বের দিক অনুপাত বা ডিআরএস কি এ বি আর সি, ঠিক আছে। দিক অনুপাত কি এ বি আর সি।
তবে সমতলটা সমীকরণ কি হবে, সমতলটা x1 y1 z1 বিন্দুগামী আর যার অভিলম্বের ডিআরএস কি এ বি সি, তার সমীকরণটা হবে a ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান প্লাস সি ইন্টু জেড মাইনাস জেড ওয়ান। এখন প্রশ্ন হলো এটা এভাবেই কেন এলো, ঠিক আছে, এটা কেন এইভাবে এলো দেখো একটু। আমি এখানে একটা তল সাপোজ ধরো আঁকছি, একটা চল যে কোনো একটা তল সমতল আঁকছে, একটা সমতল আঁকলাম, ঠিক আছে। এই সমতলের উপরিস্থিত একটা বিন্দু আমি নিলাম এ, যে বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে x1 y1 আর z1, ক্লিয়ার। একটা সমতল নিলাম আর সেই তলের উপরিস্থিত একটা বিন্দু নিয়ে নিলাম কি x1 y1 z1 এ বিন্দু, আর ওই তলের উপরে লম্ব, ওই তলের উপর লম্ব মানে এই রেখাটার উপরেও লম্ব হবে অবশ্যই, ঠিক আছে। ওই তলের উপর লম্ব একটা, যেটাকে আমরা কি বলছি অভিলম্ব বলছি, একটা কি নিলাম অভিলম্ব নিলাম, অভিলম্ব বা পারপেন্ডিকুলার ড্র করলাম। এই অভিলম্বের ডিআরএসটা কি আছে, এই অভিলম্বের ডিআরএসটা হচ্ছে আমার বলে দিয়েছে এ বি সি, ক্লিয়ার। অভিলম্বের ডিআরএসটা কি বলেছে এ বি সি। এখন আমার এই তলটার সমীকরণ বার করতে হবে। এখন ওই তলের উপরিস্থিত যে কোনো বিন্দু, কি বিন্দু বলে থাকি আমরা পি বলে থাকি, যে কোনো বিন্দু পি যার স্থানাঙ্ক কেমন ধরি এক্স ওয়াই আর জেড, তাই তো। যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কি এক্স ওয়াই জেড, এইভাবে ধরা হয় যে কোনো বিন্দু এক্স ওয়াই জেড, এক্স কমা ওয়াই কমা জেড, যে কোনো বিন্দু। এখন ধরো এখানে তোমরা দুটো জিনিস দেখতে পাচ্ছ, এক হচ্ছে অভিলম্ব যেটা লাল কালি দিয়ে আমি ড্র করেছি, আর ওই সমতলের উপরে আমি যে কোনো একটা বিন্দু তো এ ফিক্সড x1 y1 z1 আর যে কোনো একটা বিন্দু নিয়েছি পি যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড। তোমরা এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছ, দুটো সরলরেখা, কি কি বলো তো, এক হলো অভিলম্ব আর এক হচ্ছে নিচের এই সরলরেখা, যে সরলরেখাটা তলের উপরে আছে। আমি এখানে যেটা করেছি অভিলম্বের ডিআরএসটা নিয়েছি আর নিচে এই একটা বিন্দু যেটা এখানে রয়েছে। এখন এই ছবি থেকে কিভাবে এই ইকুয়েশনটা আসে দেখো, এই ইকুয়েশনটা কেন আসছে এটা জানার জন্য কিন্তু তোমাদের স্ট্রেট লাইনের কথাটা একটু মাথায় আনতে হবে। কি স্ট্রেট লাইনে আমরা পড়েছিলাম যদি দুটো সরলরেখা পরস্পর লম্ব হয় তাহলে ওই সরলরেখা দুটোর ডিআরএসগুলোর গুণফলের যোগফল 0 হয়। কোথায় শিখেছিলাম স্ট্রেট লাইনে, মনে করো প্রথম স্ট্রেট লাইন a1 b1 c1 ডিআরএস, ঠিক আছে, আর দ্বিতীয় স্ট্রেট লাইনের ডিআরএস যদি a2 b2 আর c2 হয়, তাহলে আমি বলেছিলাম যদি স্ট্রেট লাইন দুটো পরস্পর লম্ব হয়, ধরো এবি একটা সরলরেখা আর সিডি একটা সরলরেখা, আর এবি যদি পারপেন্ডিকুলার টু সিডি হয় তাহলে ওদের ডিআরএসগুলোর গুণফলের যোগফল মানে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 এটা ইকুয়ালস টু 0 হয়, এটা আমি বলেছিলাম, ঠিক, এটা বলেছিলাম। এখন লক্ষ্য করো অভিলম্ব একটা সরলরেখা, ঠিক আছে, অভিলম্বটা একটা নাম দিয়ে দিই আমি, ধরো অভিলম্বটা আমার এমএন একটা অভিলম্ব, ঠিক আছে। এখন লক্ষ্য করো অভিলম্ব মানে তলের উপরে লম্ব আর তলেতে আছে কি পি এ সরলরেখা, তাহলে এখানে এমএনটা কার উপরে লম্ব, এমএন পারপেন্ডিকুলার টু পি এ, তলের উপর লম্ব মানে তলের উপর যত সরলরেখা আছে তাদের সবার উপরেই লম্ব। এখন এমএন এর ডিআরএস আমরা জানতে পেরেছি, এমএন এর ডিআরএস কি বলতো, এমএন এর ডিআরএস হচ্ছে এ বি সি, এটা বলেই দিয়েছে অভিলম্বের ডিআরএস হচ্ছে এ বি সি। আচ্ছা এখানে পি এ যে রেখাটা আছে এর ডিআরএস কি তুমি বার করতে পারবে না, মনে করে দেখো পি এ, তা পি এর ডিআরএস তো আমি বলেছি খুব সহজ, কারণ পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড আর এ বিন্দুর স্থানাঙ্ক কি x1 y1 z1, তাহলে ওর ডিআরএস বার করতে গেলে কি করতে হয়, স্থানাঙ্কগুলোর জাস্ট অন্তর করতে হয়, তাই তো। তাহলে প্রথমটা করলে কি হবে এক্স মাইনাস এক্স ওয়ান এটা একটা, তারপরে কি হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, তারপরে হবে জেড মাইনাস জেড ওয়ান, এটা কার ডিআরএস পেয়ে গেলাম, পি এ সরলরেখার ডিআরএস পেলাম। তাহলে আমি অভিলম্বের ডিআরএস জানা, পি এ সরলরেখার ডিআরএস বার করে নিলাম। এখন আমার বলছে কি, আমার বলছে যে কে কার উপরে লম্ব, কে কার উপরে লম্ব, এমএনটা কার উপরে লম্ব, পি এর উপরে লম্ব,
তাহলে এই এম এর ডিআরএস আর পি এর যে ডিআরএসগুলো পেয়েছে ওই ডিআরএসগুলোর গুণফলের যোগফল কী হবে? 0 হবে। তাহলে এম এর ডিআরএস এ ইন্টু এর ডিআরএস অনুরূপ ডিআরএস এক্স মাইনাস এক্স ওয়ান। তারপরে এবার দ্বিতীয়টা বি ইন্টু কী হবে? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান প্লাস সি ইন্টু জেড মাইনাস জেড ওয়ান। দিস ইকুয়ালস টু কী হলো? 0। এটাই হচ্ছে আমার এই ইকুয়েশনটা। ক্লিয়ার তো কীভাবে এলো জিনিসটা? জাস্ট দেখো, অবিলম্বের ডিআরএস জানা, আমি সমতলের উপরে একটা সরলরেখা নিয়ে নিলাম যেটা x1 y1 z1 বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে ওই সরলরেখার ডিআরএস কী হবে? x মাইনাস x1 y মাইনাস y1 z মাইনাস z1। আর অবিলম্বের ডিআরএস এবিসি। তাহলে এই অনুরূপ ডিআরএসগুলোর গুণফলের যোগফলটা কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। সেইভাবেই এই ইকুয়েশনটা এসেছে। তাহলে আমাদেরকে যখন কোনো সমতলের সমীকরণ বার করতে বলবে আমাদের কি মনে রাখতে হবে? যে ওই সমতলটার আমরা দুটো জিনিস যদি জানতে পারি তাহলে সেই সমতলের সমীকরণ বার করতে পারবো। কি কি? নাম্বার 1 অবিলম্বের ডিআরএস, আর নাম্বার 2 সমতলটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে কোনো সমতলের সমীকরণ বার করতে গেলে আমাদের দুটো জিনিস জানতে হবে। কোনো সমতলের সমীকরণ বার করতে গেলে আমাদের দুটো জিনিস জানতে হবে। কি কি? নাম্বার 1 সেটা কি? অবিলম্বের ডিআরএস, মানে ওই সমতলের অবিলম্ব যে তার ডিআরএসটা কি, আর ওই সমতলটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে, x1 y1 z1 বিন্দু দিয়ে যাচ্ছে, আর তার অবিলম্বের ডিআরএস কি? ABC। তবে আমি ওর সমীকরণটা এইভাবে লিখতে পারবো। কিভাবে করব? a ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান প্লাস সি ইন্টু জেড মাইনাস জেড ওয়ান ইকুয়ালস টু 0। এবার কেন এটা 0 হয় তোমরা আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা নেক্সট, এটা একটা প্রসেস, কোনো সমতলের সমীকরণ বার করার এটা একটা টেকনিক। আচ্ছা, একটা উদাহরণই নেওয়া যাক যে কিভাবে আমরা করব। সাপোজ ধরো একটা সমতল, একটা এক্সাম্পল করায়, একটা সমতল যেটা ধরো 2, 3, 5 বিন্দুগামী আর যার অবিলম্বের ডিআরএস অবিলম্বের ডিআরএসটা বলেছে ধরো 1, 4, 7। ঠিক আছে? তাহলে সমতলটার সমীকরণ কি হবে? যে সমতল তাহলে 2, 3, 5 বিন্দুগামী আর অবিলম্বের ডিআরএস এইটা, তার সমীকরণটা তাহলে কি লিখবো? সমীকরণ ইজ ইকুয়াল কি লিখবো? 1 ইন্টু প্রথম ডিআরএসটা ইন্টু এক্স মাইনাস x1 বলতে কত? 2 প্লাস বি ইন্টু মানে 4 ইন্টু ওয়াই মাইনাস y1 বলতে 3 প্লাস 7 ইন্টু মানে ডিআরএসগুলো ইন্টু এবার এটা জেড মাইনাস z1 মানে 5। দিস ইকুয়ালস টু 0। এবার এটা তোমরা ক্যালকুলেশন করবে। x মাইনাস 2 প্লাস 4y মাইনাস 3 4 12 প্লাস 7z মাইনাস 35 দিস 0 বা x প্লাস 4y প্লাস 7z, আর এগুলো ক্যালকুলেশন করলে -14 মাইনাস 35 মানে -49 দিস 0। এটাই তোমার ইকুয়েশন। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা কোনো সমতল, কোনো একটা নির্দিষ্ট বিন্দুগামী এবং তার অবিলম্বের ডিআরএস বলা থাকলে তার ইকুয়েশনটা সহজে বার করে নিতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা নেক্সট আর কিভাবে সমতলের সমীকরণ বার করা যায় সেটা শিখব। এটা শিখলাম কি? এটা শিখলাম যে সমতলটা একটা নির্দিষ্ট বিন্দু এবং তার অবিলম্বের ডিআরএস জানা থাকলে তার ইকুয়েশন কিভাবে বার করবে। পরে শিখব কোনো সমতল যদি 3টে বিন্দু দিয়ে যায় তাহলে তার সমীকরণ কি করে বার করা যায়। ঠিক আছে? যে সমতল x1 y1 z1 এবং x2 y2 z2 আর এবং x3 y3 z3 বিন্দুগামী, যে সমতল কি বললাম? যে সমতল x1 y1 z1 x2 y2 z2 এবং x3 y3 z3 বিন্দুগামী, তার সমীকরণ কি হবে? তার সমীকরণ মানে যে সমতলের উপরে 3টে বিন্দু জানা থাকবে তার সমীকরণটা আমরা কিভাবে বার করব। একটাই সূত্র, সিম্পল, ছোট্ট, মনে রাখবে একটু। ডিটারমিনেন্ট করতে হবে একটা। কি ডিটারমিনেন্টটা? দেখো, প্রথমে কি করবে? x মাইনাস x1, প্রথমে এক্স ওয়াই জেড পয়েন্ট থেকে এইগুলো বাদ দিয়ে দেবে। প্রথম পয়েন্টটা y মাইনাস y1 z মাইনাস z1 মানে অ্যাকচুয়াল ডিআরএসগুলো কিন্তু। হ্যাঁ, আবার এবার দ্বিতীয় এই দুটো দিয়ে বিয়োগ করে লিখবে, মানে x1 মাইনাস x2 y1 মাইনাস y2 z1 মাইনাস z2। তাহলে কী হবে? x1 মাইনাস x2 y1 মাইনাস y2 z1 মাইনাস z2। ঠিক আছে? আবার দ্বিতীয়টার সাথে হয়ে গেলে এবার তৃতীয়টাতে যেতে হবে। তৃতীয়টাতে কীরকম লিখবো? x1 মাইনাস x3, এইটার থেকে x থেকে x বিয়োগ, y থেকে y বিয়োগ, z থেকে z বিয়োগ, তাহলে y1 মাইনাস y3 আর এটা z1 মাইনাস z3।
এই যে ডিটারমিনেন্টটা পেলাম, এই ডিটারমিনেন্টের ভ্যালুটাকে জিরোর সাথে কম্পেয়ার করবে, ঠিক আছে, জিরোর সাথে সমান করবে। তাহলে কি বললাম, x1 y1 z1, x2 y2 z2 এবং x3 y3 z3 এই তিনটে বিন্দু দিয়ে যায়। এই সমতলের সমীকরণ আমরা কিভাবে বার করব, একটা ডিটারমিনেন্ট নেব। কার ডিটারমিনেন্ট? প্রথমে কি করব, x y z এই বিন্দু থেকে ফার্স্ট পয়েন্টটাকে বিয়োগ করে করে লিখব, অর্থাৎ x মাইনাস x1 y মাইনাস y1 z মাইনাস z1। নেক্সট রোতে কি লিখব, নেক্সট রোতে লিখব প্রথম দুটো যে পয়েন্ট আছে সেই দুটো পয়েন্টের বিয়োগ করে করে, x1 মাইনাস x2 y1 মাইনাস y2 z1 মাইনাস z2। থার্ড রোতে কি করব, প্রথম আর তৃতীয় পয়েন্টের বিয়োগ, x1 মাইনাস x3 প্রথমে, y1 মাইনাস y3 দ্বিতীয়, z1 মাইনাস z3 সেটা লিখবো। লিখে সেই ডিটারমিনেন্টটাকে কার সাথে সমান করবো, জিরোর সাথে। এবার এই ডিটারমিনেন্টটাকে তোমরা ব্রেক করবে, ডিটারমিনেন্ট যেভাবে ভাঙতে হয় ভাঙলে দেখবে একটা xyz দিয়ে একটা ইকুয়েশন আসবে, ওটাই আমার প্রদত্ত সরলরেখার সমীকরণকে সূচিত করবে। ঠিক আছে, এটা গেল। এর সাথে একটা নোট মতো লিখে নাও, যদি কখনো কোনো সমতলে যদি কখনো চারটে বিন্দু একই সমতলে আছে কিনা চেক করতে বলা হয়, কি বললাম, চারটে বিন্দু একই সমতলের উপরে আছে কিনা চেক করতে বলা হয়, তবে তোমাকে কি করতে হবে দেখো, ধরো x1 y1 z1 এবং আচ্ছা চারটে বিন্দু আগে লিখে নিই, x2 y2 z2 x3 y3 z3 এবং x4 y4 z4। বিন্দু চারটি সমতলীয় হবে, কি হবে, সমতলীয়। বিন্দু চারটি সমতলীয় হবে যদি, এই চারটে বিন্দু সমতলীয় হবে যদি, বলে কি সূত্রটা, একটা ডিটারমিনেন্টের ভ্যালু তোমাকে যদি জিরো আসে। কার ডিটারমিনেন্ট? এখানে দেখো চারটে বিন্দুই পাওয়া গেছে, ওখানে তিনটে ছিল তাই প্রথম বিন্দুটাকে এক্স ওয়াই জেড নিয়েছিলাম, ফার্স্ট রোতে এক্স ওয়াই জেড থেকে বিয়োগ করেছিলাম, তারপরে দেখো একবার এই দুটো, ঠিক আছে। এখানেও ঠিক তেমনই, এখানে চারটেই পয়েন্ট দেওয়া রয়েছে। ডিটারমিনেন্টটা কি করবে দেখে নাও, প্রথমে x1 থেকে প্রথমে এই দুটো বিন্দু x1 মাইনাস x2, তারপর y1 মাইনাস y2 z1 মাইনাস z2 হয়ে গেল, দ্বিতীয় প্রথমটার সাথে হয়ে গেল। এবার প্রথম আর তৃতীয়টা কী হবে, x1 মাইনাস x3 y1 মাইনাস y3 z1 মাইনাস z3, তারপর প্রথমটার সাথে চতুর্থটা নিয়ে নাও, কী হবে x1 মাইনাস x4 y1 মাইনাস y4 আর z1 মাইনাস z4। এই যে ডিটারমিনেন্টটা পেলে এইটার ভ্যালুটা জিরো যদি হয়, যদি এইটা ইকুয়াল টু জিরো হয় তাহলেই প্রমাণ হয়ে যাবে, মানে তোমরা অ্যাকচুয়াল এই ডিটারমিনেন্টের মানটা বার করবে। যদি দেখো ডিটারমিনেন্টের ভ্যালু জিরো আসে তাহলে বলবে হ্যাঁ বিন্দু চারটি সমতলীয়, আর যদি ডিটারমিনেন্টের ভ্যালু জিরো না হয় তখন বলতে হবে বিন্দু চারটি সমতলীয় নয়। ক্লিয়ার? আর নর্মাল তিনটে বিন্দু দেওয়া থাকলে তার সমীকরণ কীভাবে বার করতে হয় আগে দেখিয়েছি, এটা দিয়ে আমরা একটা অঙ্কও করব প্রথমের দিকে যেটা রয়েছে অনুশীলনীতে। তা আপাতত সূত্র দুটো নোট করে নাও, তারপর আমরা অঙ্ক আসলে অঙ্কটা তৈরি করব। 4 নম্বর সূত্র, মূল বিন্দু থেকে যে সমতলের লম্ব দূরত্ব, মূল বিন্দু থেকে যে সমতলের লম্ব দূরত্ব পি একক, কি বললাম, মূল বিন্দু থেকে যে সমতলের লম্ব দূরত্ব পি একক এবং যার অভিলম্বের দিক কোসাইন সমূহ, দিক কোসাইন সমূহ কি কি, এল এম এন তার সমীকরণ, তার বা সেই সমতলের সমীকরণ, তার সমীকরণ কি হবে দেখো। এখনো পর্যন্ত আমরা সমতলের সমীকরণ বার করার দুটো প্রসেস শিখেছি। ফার্স্ট প্রসেসটা কি ছিল, যে একটা সমতল যেটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে সেটা জানতে হবে, তার মানে একটা বিন্দুগামী
এবং ওই সমতলের অভিলম্বের দিক অনুপাত বা ডিআরএস কী কী ছিল সেটা জানতে হবে। এটা ছিল ফার্স্ট সূত্রটা, যে একটা সমতলের সমীকরণ বার করতে গেলে দুটো জিনিস জানতে হবে। নাম্বার 1 অভিলম্বের ডিআরএস, নাম্বার 2 সমতলটা কোন বিন্দু দিয়ে যায়। দ্বিতীয়তে যে সূত্রটা শিখেছি একটা সমতলের সমীকরণ বার করতে গেলে, সেটা হচ্ছে ওই সমতলের উপস্থিত 3টি বিন্দুর স্থানাঙ্ক আমাকে জানতে হবে, তবে আমরা সমতলের সমীকরণ বার করতে পারবো। কিভাবে? ওই ডিটারমিনেন্টটা, যে ডিটারমিনেন্টটা আমি লিখেছিলাম সেই ডিটারমিনেন্টের ভ্যালুটাকে 0-এর সাথে সমান করে যে ইকুয়েশনটা আসবে XYZ দিয়ে, সেটা ছিল সমতলের সমীকরণ। এরপরে এই যে সমীকরণটা আমরা করছি এখন, সেটা কি একটু লক্ষ্য করো, এটা জেনে রাখলে ভালো হবে। কীরকম দেখো, যদি কোনো ক্ষেত্রে এরকম কেস চলে আসে, একটা সমতল দেওয়া আছে এবং মূল বিন্দু থেকে সমতলের লম্ব দূরত্বটা বলা রয়েছে পি একক, আর যার অভিলম্বের ডিআরএস মানে ওই সমতলের যে অভিলম্বটা আছে সেই অভিলম্বের ডিআরএস নয়, সরি ডিসিএস, দিক কোসাইন। কি এটা? ডিসিএস, মনে রাখবে ডিসিএস, ঠিক আছে? দিক কোসাইন, দিক কোসাইন কি? LMN। তার সমীকরণ কি হবে? তার সমীকরণটা হবে LX প্লাস MY প্লাস NZ ইকুয়াল টু P। LX প্লাস MY প্লাস NZ ইকুয়ালস টু P। তাহলে তার সমীকরণটা কি? LX প্লাস MY প্লাস NZ ইকুয়াল টু P। এটি অভিলম্ব আকারের সমতলের সমীকরণ নামে পরিচিত। এটি কি? এটি অভিলম্ব আকারে, অভিলম্ব আকারে সমতলের সমীকরণ বা নর্মাল ফর্ম বলা হয়। নর্মাল মানে হচ্ছে অভিলম্ব, কোনো সমতলের অভিলম্বের ইংরেজি কথা হচ্ছে নর্মাল। সেই নর্মাল ফর্ম বা অফ প্লেন, ঠিক আছে, নর্মাল ফর্ম বলা হয় তাকে। যেমন আমরা ফার্স্ট যে আকারটা পড়েছিলাম ওটা ছিল সাধারণ আকার বা স্ট্যান্ডার্ড ফর্ম, এটা হচ্ছে নর্মাল ফর্ম বা অভিলম্ব আকারে সরলরেখার সমীকরণ। এখন যেটা একদম প্রথমেই আমরা শিখেছিলাম যে কোনো সমতলের সাধারণ সমীকরণটা কেমন হয়, একটু জেনে নাও এই জায়গাটা। যে কোনো সমতলের সাধারণ সমীকরণটা কি? সাধারণ সমীকরণটা ছিল AX প্লাস BY প্লাস CZ প্লাস D ইকুয়ালস টু 0। এখন এই সমীকরণটাকেই কিন্তু আমরা এই নর্মাল ফর্ম বা অভিলম্ব আকারে কনভার্ট করতে পারি। কিভাবে? দেখো, যদি আমাকে বলা থাকে বা আমি এই আকারে যদি করতে চাই, তখন আমরা কি করব? দেখো, জাস্ট কনস্ট্যান্টটা এখানে কি, কনস্ট্যান্টটা ডান দিকে আছে, তাহলে কনস্ট্যান্টটাকে আগে ডান দিকে নিয়ে যাবে, প্লাস CZ ইকুয়াল টু মাইনাস D। ক্লিয়ার? নিয়ে যাওয়ার পর এবার কি করবে? উভয় পক্ষকে রুট আন্ডার A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার এটা দিয়ে ভাগ করবে। এটা কি? এটা কেন এটা দিয়ে ভাগ করবে? এটা দিয়ে যদি ভাগ করি, দেখো প্রথমটা কি পাবো? A বাই রুট আন্ডার A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার ইন্টু X প্লাস B বাই রুট আন্ডার A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার, এটা পাবো, ইন্টু Y। আচ্ছা, তারপরে প্লাস C বাই রুট আন্ডার A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার ইন্টু Z ইকুয়াল টু মাইনাস D বাই রুট আন্ডার A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার, এটা পাবো। ঠিক? এখন তোমরা যখন আমি ডিআরএস ডিসিএস পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে যদি কোনো সরলরেখার ডিআরএস ABC হয়, তাহলে এই ডিআরএসগুলো থেকে ডিসিএস বার করার শর্ট নিয়ম আছে। শর্ট নিয়মটা কি? জাস্ট সংখ্যাগুলোকে ওদের স্কোয়ারের যোগফলের রুট দিয়ে ভাগ করো, এটা হয়ে যাবে ডিসিএস। এমটা কি হবে? যদি প্লাস, অবশ্য প্লাস মাইনাস দুটো হয়, তো আমরা প্লাস ধরলে সবকটা প্লাস নিতে হবে, মাইনাস আর সবকটা মাইনাস। তা এম বলতে তাহলে এইটা হয়ে যাবে, আর এন বলতে আমার সি বাই রুট আন্ডার A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার হয়ে যাবে। আসলে ডিআরএসটাকে ডিসিএসে কনভার্ট করার রুলটা আমি এখানে কাজে লাগিয়েছি। তাহলে এটাকেই তো আমরা কি বলে থাকি? এল বলে থাকি, তাই হয়ে গেল LX। এটাকেই কি বলে থাকছি? এম, তাহলে এটা হয়ে যাবে MY, আর এটাকে বলবো N, তাহলে NZ, আর এই জায়গাটাকে P বলছি। তাহলে অ্যাকচুয়াল, তাহলে LMN বলতে এইগুলো, আর এইটা তাহলে P এর মানটা কার সাথে সমান হচ্ছে? মাইনাস D বাই রুট আন্ডার A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার। এবার বলে রাখি পিটা কি? লম্ব দূরত্ব, তাই এর মডিউলাস মানটা নিতে হবে, মানে মড ভ্যালুটা। ক্লিয়ার? এইভাবে কোনো
একটা নর্মাল ফর্ম বার করতে হয় যদি কোনো সমতলের, মানে আমরা তো স্ট্যান্ডার্ড ইকুয়েশানগুলো সবসময় বার করবো, স্ট্যান্ডার্ড ইকুয়েশানকে কনভার্ট করা যাবে এই নিয়মে নর্মাল ফর্মে। তাহলে যদি কখনো প্রয়োজন হয় তবে তোমরা এভাবে করবে, যে একটা ইকুয়েশান দিল, তার অভিলম্ব আকারটা যদি জানতে চায় তখন আমরা কী করবো, বা মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব যদি বার করতে বলে তখন আমরা এইভাবে প্রথমে কনভার্ট করে নেব, নিয়ে তারপর করব। অবশ্য মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব অন্যভাবেও বার করা যাবে, তবে এই আকারে যদি আনতে চাও, অভিলম্ব আকারটা বার করতে বলে এবং সেখান থেকে যদি নির্ণয় করতে বলে, তাহলে তোমাদেরকে এইভাবে কোনো স্ট্যান্ডার্ড ইকুয়েশানকে নর্মাল ফর্ম বা অভিলম্ব আকারে সমতলের সমীকরণে কনভার্ট করতে হবে। একটা এক্সাম্পল দিই, তাহলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ ধরো একটা সমতলের সমীকরণ 2x + 3y + z + 5 = 0। এটা একটা সমতলের সমীকরণ, তাই তো? এই যে কোনো একটা একঘাত সমীকরণ x y z এর সমতলের সমীকরণ। তাহলে এই সমীকরণটাকে আমার অভিলম্ব আকারে কনভার্ট করতে হবে। কি বলেছে নিয়মটা কি? √a² b² + b² + c² দিয়ে ভাগ। এখানে a বলতে কত? 2, b বলতে কত? 3, c বলতে 1। তাহলে কত দিয়ে ভাগ করতে হবে আমাকে? 2 দুগুণে 4, 3 তিরিকে 9 আর 1, তার মানে √14 দিয়ে ভাগ করতে হবে। যদি √14 দিয়ে ভাগ করি তাহলে আমি কত পাবো? 2/√14x, 3/√14y প্লাস 1/√14z, আর 5টা এপারে নিয়ে আসছি, -5/√14। ক্লিয়ার? এটা পাশে বলে দেবে যে √14 দিয়ে ভাগ করে পাই উভয় পক্ষকে। ভাগ করার পর তাহলে এবার আমাদের সমতলে বলেছে অভিলম্ব আকারে সমতলের সমীকরণ, এটাই অভিলম্ব আকারে সমতলের সমীকরণ। তবে অবশ্য যদি বলে মূলবিন্দু থেকে সমতলটি লম্ব দূরত্ব কত, তখন কিন্তু মাইনাস সমেত লিখবে না, তখন জাস্ট সংখ্যাটা লিখবে, এত একক। ঠিক আছে? কারণ দূরত্ব তো কোনোদিন নেগেটিভ হয় না, তাই আমরা নেগেটিভ মানটা তখন নেব না। তাহলে এর অভিলম্বের ডিসিএসগুলো কী কী? একটা হচ্ছে 2/√14, দ্বিতীয়টা হচ্ছে 3/√14 আর 1/√14। আর যার মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব কী হবে? 5/√14 এত একক। এইভাবে বলে দেবো, খুব সহজেই এটা বার করা যায়। যে কোনো একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশনকে অভিলম্ব আকারে চেঞ্জ করার এটাই হচ্ছে নিয়ম। ক্লিয়ার? এরপর আমরা আসি আরেকটা আকার আমরা শিখবো। তাহলে কটা আকার দেখো, প্রথমে পড়লাম স্ট্যান্ডার্ড ফর্ম, একদম প্রথমেই যে সমতলের সাধারণ সমীকরণ কি হয়। এবার আমরা তারপরে আমরা শিখেছি কীভাবে সমতলের সমীকরণ বার করতে হয়, কিন্তু এটা আমরা একটা নতুন ফর্ম শিখলাম। কি? সমতলের অভিলম্ব আকারে সমীকরণটা কি হবে। এগুলো যা যা করছে আমি কিন্তু এখনও কার্তেশীয় মেথডে করছি। ঠিক আছে? এরপরে আরও আছে যেটা ভেক্টর মেথডে শিখব। তা এরপরে আমাদের আর একটা ফর্ম আছে যেটাকে বলা হয় ছেদিতাংশ আকার। ছেদিতাংশ আকারে সমতলের সমীকরণ। ঠিক আছে? ছেদিতাংশ আকার বা ইন্টারসেপ্ট ফর্ম বলা হয়। এটা অভিলম্ব আকার ছিল বা নর্মাল ফর্ম, এরপরে হচ্ছে ছেদিতাংশ আকারে সমতলের সমীকরণ। ছেদিতাংশ আকারে ইংরাজিতে বলা হয় ইন্টারসেপ্ট ফর্ম। ইংলিশ টার্মগুলো মনে রাখবে। ঠিক আছে? ইন্টারসেপ্ট ফর্ম, ঠিক আছে? ছেদিতাংশ আকারে সমতলের সমীকরণটি হলো কি? ছেদিতাংশ আকারে সমতলের সমীকরণটা কি হবে? খুব ভালো করে মন দিয়ে করে রাখবে, এটা খুব কাজে লাগবে আমাদের অঙ্ক করতে। x/a প্লাস y/b প্লাস z/c = 1। x/a প্লাস y/b প্লাস z/c = 1 ছেদিতাংশ আকারে সমতলের সমীকরণ। এই ইকুয়েশনটা দেখে তোমাদের ক্লাস 11-এর সরলরেখার সমীকরণ মনে পড়ে যাবে। মনে করে দেখো সরলরেখা, ওখানে সরলরেখা ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণ কিন্তু এটাই পড়েছিল, x/a প্লাস y/b = 1, যেখানে x অক্ষের ছেদিতাংশ হচ্ছে a, y অক্ষের ছেদিতাংশ হচ্ছে b, আর x অক্ষকে a0 বিন্দুতে ছেদ করে, y অক্ষকে 0b বিন্দুতে ছেদ করে। এগুলো পড়েছিল ক্লাস 11। সমতলের সাথে তোমরা ওই 11-এর স্ট্রেট লাইনের অনেক মিল পাবে ইকুয়েশনগুলোতে। এটা যেমন ছেদিতাংশ আকার ছিল, এটাও তেমন এর ছেদিতাংশ আকার। শুধু এখানে দেখো একটা নতুন ভ্যারিয়েবল z ইনক্লুড হয়েছে, কারণ এটা 3D স্পেস। আর সরলরেখা আমরা ক্লাস 11-এ পড়েছিলাম 2D-তে।
ঠিক আছে? তাহলে এখানে সমতলের ছেদিতাংশ আকারে সমতলের সমীকরণটা কি? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়ালস টু 1। কেন এটাকে ছেদিতাংশ আকার বলছে? দেখো এই ইকুয়েশনটা দেখে আমরা তিনটে অক্ষকে এক্স ওয়াই জেড অক্ষকে সমতলটা কোন কোন বিন্দুতে ছেদ করছে সেইটা বলতে পারি। সেই জন্য এটার নাম হয়েছে ছেদিতাংশ আকারে সমতলের সমীকরণ। এখানে এক্স অক্ষের ছেদিতাংশ হবে, এক্স অক্ষের যেখানে বলে লিখে দিই একটু, এক্স অক্ষের ছেদিতাংশ হচ্ছে এ, ছেদিতাংশটা কি? এ হবে। আর যদি দৈর্ঘ্য বলে এ একক বলে দেবে। ওয়াই অক্ষের ছেদিতাংশ বি, জেড অক্ষের ছেদিতাংশ সি। আর যদি বলে সমতলটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে, তাহলে অতএব সমতলটি এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে? দেখো এক্সের তলায় কি আছে? এ। তাহলে এক্সের মানটা, আমার তো পয়েন্ট কি? এক্স ওয়াই আর জেড, এই হচ্ছে পয়েন্ট। এবার এক্সের মানটা এ বসাবে আর বাকি দুটো জিরো বসিয়ে দেবে। এক্স অক্ষকে তাহলে কোন বিন্দুতে ছেদ করবে? এ 0 0, কারণ এক্স অক্ষের উপর বিন্দু মানে ওয়াই আর জেডের ভ্যালু 0 হবে। আর এক্স অক্ষকে কোন বিন্দুতে? এই এক্সের তলায় যেটা থাকবে এ 0 0 বিন্দুতে ছেদ করেছে। একইভাবে তাহলে বলো অতএব সমতলটি ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে? ওয়াইয়ের মানটা, ওয়াইয়ের তলায় কি আছে? বি, তাহলে বি ওয়াইয়ের জায়গায় বি হবে আর বাকি দুটো কী হবে? 0। ক্লিয়ার? আবার অতএব সমতলটি জেড অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে? দেখো জেডের তলায় কি আছে? সি, তাহলে জেডের জায়গায় সি হবে, বাদ বাকি দুটো 0। পরিষ্কার? তাহলে এক্স অক্ষকে এ 0 0, ওয়াই অক্ষকে 0 বি 0, জেড অক্ষকে 0 0 সি বিন্দুতে ছেদ করে। ক্লিয়ার? তাহলে কোনো সমতলের ছেদিতাংশ আকারে সমীকরণটা কি? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল 1। এখানটায় মনে রাখবে আমার কিন্তু ডান দিকে যে ভ্যালুটা 1-এর সাথেই সমান করতে হবে। কোনো সমতলের সমীকরণকে যদি আমরা ইন্টারসেপ্ট ফর্ম বা ছেদিতাংশ আকারে আনতে চাই তখন আমাদের সবসময় মনে রাখতে হবে ডান দিকটা 1 করতে হবে এবং এক্সের তলায় সমস্ত সংখ্যাটাকে এক্সের তলায় লিখতে হবে ওয়াইয়ের সাথে। যেমন আমি বলতে চাইছি, ধরো আমার কোথাও এসেছে 2x/3, এরকম রাখলে হবে না, পুরো জিনিসটাকে এইভাবে লিখতে হবে 3/2। বোঝা গেল? কারণ কি? কারণ এটা দেখো, এটাকে আমরা যদি করি ভাঙি তাহলে এক্স ইন্টু কী হয়ে যাবে? উল্টে যাবে। তাহলে আমার সেই জিনিসটা কী হয়ে যাবে? 2x/3। তাহলে 2x/3 সংখ্যাটাকে 2x/3 আকারে লিখলে চলবে না। কেমনভাবে লিখতে হবে? এইভাবে। ক্লিয়ার? কিচ্ছু না, উপরে যেটা থাকবে নিচের সংখ্যাটাকে তাই দিয়ে ভাগ করে দেবে, তাহলে এই হয়ে যাবে। তাহলে আমরা যখন ছেদিতাংশ আকারে কনভার্ট করব কোনো সমীকরণকে তখন ডান দিকটা 1 করবো আর বাম দিকের সমস্ত সংখ্যাগুলোকে এক্স ওয়াই জেডের তলায় তলায় লিখবো এবং এখানে সব প্লাস প্লাস করে দিয়ে যাব। এটা হলো আমার কি? ছেদিতাংশ আকারে কোনো সরলরেখার সমীকরণ। এবার একটা এক্সাম্পল করা যাক। ধরো এখানেই দেখাচ্ছে, সাপোজ 2x প্লাস 3y প্লাস জেড, 2x প্লাস y প্লাস জেড প্লাস 6, আচ্ছা 5y প্লাস 6 ইকুয়ালস টু 0, এটা আছে। ঠিক আছে? এটা একটা সমতলের সমীকরণ। এটার ধরো এটাকে তোমরা ছেদিতাংশ আকারে প্রকাশ করতে বলেছে। এই সমতলটাকে ছেদিতাংশ আকারে প্রকাশ করতে হবে। তোমার ফার্স্ট কাজ কি? দেখো এখানে এক্স ওয়াই জেড কনস্ট্যান্ট ডান দিকে আছে, তাহলে আগে কনস্ট্যান্টটাকে মানে ধ্রুবকটাকে ডান দিকে নিয়ে যাবে। তাহলে 2x প্লাস 5y প্লাস জেড ইকুয়াল টু কী হবে? -6। পরিষ্কার? কনস্ট্যান্ট ডান দিকে নিয়ে গেলাম। এবার আমার কনস্ট্যান্টটাকে কত করতে হবে? 1 করতে হবে। 1 করতে গেলে টোটাল -6টা দিয়ে সবাইকে ভাগ করে দেবো। তাহলে -6 দিয়ে সবাইকে যদি ভাগ করি 5y, কারণ এটাকে 1 করতে গেলে -6 দিয়েই ভাগ করতে হবে, যা থাকবে সেটাই দিয়ে ভাগ করতে হবে। -6 জেড বাই -6 দিস ইকুয়ালস টু কী হবে? -6 বাই -6, -6 6। তাহলে কত হচ্ছে? দেখো 2 দিয়ে এটা কাটলে 3, তাহলে x বাই -3 প্লাস ওয়াই বাই কী বলেছিলাম? ওয়াইয়ের সাথে কিছু গুণ থাকলে রাখা যাবে না, একেবারে নিচে ভাগ করে দিতে, -6/5 প্লাস জেড বাই -6 ইকুয়ালস টু 1। এই হয়ে গেল আমার। এটাই ছেদিতাংশ আকার। কিন্তু এটা ছিল কোন আকারে? সাধারণ আকার, মানে একদম স্ট্যান্ডার্ড ফর্মে ছিল। সাধারণ আকারটাকে আমি কি করে দিলাম? ছেদিতাংশ আকারে
কনভার্ট করে দিলাম। এবার যদি তোমার প্রশ্নতে করে যে এটার থেকে বলো এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে, ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে, ঠিক এই ফর্মুলাগুলো বসিয়ে দেবে। বা এক্স অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য যদি বলে তাহলে এখানে বলতে হবে -3 একক বললে তো চলবে না, মাইনাস হয় না দৈর্ঘ্য, তাহলে শুধু বলবে 3 একক। ছেদিতাংশের দৈর্ঘ্য যদি বলে এক্স অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য 3 একক, ওয়াই অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য 6/5 একক, জেড অক্ষের 6 একক। তারপরে যদি বলে এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে তাহলে -3 0 0, ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে 0 -6/5 0, জেড অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে 0 0 -6। ক্লিয়ার হলো? এই ছিল আমার ছেদিতাংশ আকারে কোনো সমতলের সমীকরণ। ঠিক আছে, এতক্ষণ আমরা যে ইকুয়েশনগুলো শিখলাম কোনো সমতলের, সেগুলো সব ছিল কার্তেশীয় পদ্ধতি। ঠিক আছে, কার্তেশিয়ান পদ্ধতিতে কিভাবে কোনো সমতলের সমীকরণ বার করা যায় বা সমতলের সমীকরণের বিভিন্ন রূপগুলো কী কী, যেমন একদম প্রথমে পড়লাম স্ট্যান্ডার্ড ফর্ম, সেকেন্ড আমরা পড়লাম নর্মাল ফর্ম বা অবিলম্ব আকার, থার্ড আমরা পড়লাম ছেদিতাংশ আকার। এরপর আমরা জানবো ওগুলো ছিল সব কার্তেশিয়ান। এবার ভেক্টর মেথডে কিভাবে বার করা যায় এবং সমতলের সমীকরণটা কেমন হবে সেইগুলো। ঠিক আছে, তা ভেক্টর আকারে কোনো সমতলের সমীকরণ যদি বার করতে হয় আমরা কি করব দেখো, একদম প্রথমে যেটা ভেক্টর আকার। ঠিক আছে, এটা কি ভেক্টর আকার এগুলো সব। ঠিক আছে, তা যে সমতল এ বিন্দুগামী, যে বিন্দু দিয়ে যাচ্ছে সেই বিন্দুটাকে এ, ঠিক আছে, এ বিন্দুগামী এবং যা এন ভেক্টরের উপর লম্ব, এন এর উপর লম্ব, কে লম্ব? সমতলটা বা সমতলটার উপরে এই ভেক্টরটা লম্ব। ঠিক আছে, তার সমীকরণটা কি হবে দেখো, একটু দেখে নাও, সহজ জিনিস, খুব কঠিন না, একটু মনে রাখার চেষ্টা করবে। আর ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট এন ইকুয়াল টু 0, আর ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট এন ইকুয়ালস টু 0। দ্যাট ইজ, দেখো এটাকে যদি আমরা ভাঙি, ডটটা করে দিই যদি, তাহলে আর ডট এন মাইনাস ই ডট এন পাবো ইকুয়াল টু 0, বা আর ডট এন ইকুয়াল টু কী পাবো বলো তো? আর ডট এন ইকুয়াল টু এ ডট এন। ঠিক আছে, এটা, তাই তোমরা এটা মুখস্থ করতে পারো অথবা এটাও মনে রাখতে পারো। ক্লিয়ার? দুটোই মনে রাখবে, দেখবে হয়তো এইটা মনে রাখা বেশি সহজ হয়ে যাবে, মনে হচ্ছে যেন এটা মনে রাখা সহজ, কিন্তু অ্যাকচুয়াল কেন হলো, মানে সমতলের সমীকরণটা কেন এমন হলো সেটা কিন্তু এই সমীকরণটা থেকেই মানে আমরা প্রথমে বার করবো, যেটা সেটা এই সমীকরণটাই প্রথমে আসবে। আচ্ছা, এখানে একটু বলে দিই, এই আর কি এন তো তোমরা বলেই দিয়েছি, এন হচ্ছে একটা অভিলম্ব ভেক্টর। আর কি? আরটা হচ্ছে যে কোনো বিন্দু দ্বারা গঠিত যে ভেক্টরটা ওই সমতলের উপরে, আর ভেক্টর বলতে এক্স ওয়াই জেড পয়েন্টকে বোঝায়, তার মানে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ক্লিয়ার? এটা হলো আর ভেক্টর। আর এন ভেক্টরটা কি? এন ভেক্টর হচ্ছে অভিলম্ব ভেক্টর, অভিলম্ব ভেক্টর। এটা কিভাবে তৈরি হয়েছে? এটা হচ্ছে ওই অভিলম্বের ডিআরএস যেগুলো আছে, অভিলম্বের যে ডিআরএস বা দিক অনুপাত যেগুলো আছে, সেই দিক অনুপাত দিয়ে যে ভেক্টরটা গঠিত হয়। ঠিক আছে, অভিলম্বের দিক অনুপাতগুলি দ্বারা গঠিত ভেক্টর। ঠিক আছে, সেই ভেক্টরকেই বোঝাচ্ছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, কোনো অভিলম্বের দিক অনুপাত যদি তুমি জানতে পারো তাহলে এই অভিলম্ব ভেক্টরটা বার করে নিতে পারবে। ঠিক আছে, মানে ওই দিক অনুপাতগুলো দিয়ে যে ভেক্টরটা হবে সেটাই হচ্ছে অভিলম্ব ভেক্টর হলো। আর ভেক্টর বলতে কি? যে কোনো বিন্দুকে বোঝানো হয় আর ভেক্টর বলতে, তাহলে সেটা যে কোনো বিন্দু মানে এক্স ওয়াই জেড কার্তেশিয়ানে, সেটাই যদি আমরা কনভার্ট করে দিই ভেক্টরে, সেটা কি হয়? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে আমার প্লেন বা সমতলের সমীকরণ যদি ভেক্টর মেথডে বার করতে হয় আমাদের কি কি জানতে হচ্ছে? দুটো জিনিস। ওখানেও দেখো দুটো জানতে হয়েছিল, ফার্স্ট একটা বিন্দু আর তার অভিলম্বের দিক অনুপাতগুলো। এখানেও ঠিক তাই, একটা বিন্দু কোন বিন্দু দিয়ে যাচ্ছে সেই বিন্দু পজিশন ভেক্টরটা জানতে হচ্ছে, সেই বিন্দু পজিশন ভেক্টরটা আমরা নিচ্ছি এ, এবং
ওই তলের উপর যে ভেক্টরটা লম্ব সেটা নিচ্ছি n। তাহলে দুটো জিনিস জানলাম কি কি, বা দুটো জিনিস জানতে হবে কি কি। এক হচ্ছে ওই সমতলের কোন বিন্দু দিয়ে যাচ্ছে তার পজিশন ভেক্টর, আর দুই হচ্ছে ওই সমতলের উপরে লম্ব যে আছে তার সেই ভেক্টরটা, মানে ওই লম্বের ভেক্টরটা কি। যদি এই দুটো জানা থাকে তাহলে সমতলের সমীকরণ হবে কি, r মাইনাস এ ডট এন ইকুয়াল টু জিরো, r মাইনাস এ ডট এন ভেক্টর ইকুয়াল টু জিরো। এখন প্রশ্ন হলো কেন ইকুয়েশনটা এরকম হলো। একটু আমরা ছবি আঁকি। ধরো এটা আমার একটা সমতল, ঠিক আছে, এটা আমার একটা সমতল। এই সমতলের উপস্থিত যে কোনো বিন্দু পি যার অবস্থান ভেক্টর কি হয়, আর ভেক্টর হয়, তাই তো, যার অবস্থান ভেক্টর আর, পি এর অবস্থান ভেক্টর কি আর, ঠিক, বা পি বিন্দুর অবস্থান ভেক্টরটা কি আমি বলে দিচ্ছি আর ভেক্টর। এই যে বিন্দু পি এর অবস্থান ভেক্টরটা নিচে লিখছি আর। আর যে কোনো একটা বিন্দু এর অবস্থান ভেক্টরটা কি এ ভেক্টর দ্বারা বললাম, ঠিক আছে, ঠিক আগেরই মতন চলে আসবে। এইবার এর উপর যে লম্ব আছে, এটা ধরো লম্ব, এই লম্বের ভেক্টরটাই আমার বলে দিয়েছে, এই লম্ব ভেক্টরটাকে এন ভেক্টর। এই লম্বটার নাম যদি আমি দিয়ে দিই, এম এর নাম দিই, এম এন যদি নাম দিই, তাহলে এই এম এনটা, এম এন ভেক্টর বলতে কাকে বোঝাচ্ছে, এম এন ভেক্টরটা বলতে আমার এন ভেক্টরকে বোঝাচ্ছে, ঠিক আছে। আর এখানে দেখো তো পি আর এ তো দুটো বিন্দু, পি আর এ দুটো বিন্দু, তাহলে পি এ ভেক্টর কী হবে, আর মাইনাস এ, বা এপি ভেক্টর যেটা, এপি ভেক্টরটা যেটা, এপি ভেক্টরটা কী হবে, আর ভেক্টর মানে পি এর পজিশন ভেক্টর মাইনাস এ এর পজিশন ভেক্টর, তার মানে আর মাইনাস এ। ঠিক, এটুকু বোঝা গেছে কিনা বলো, যে এপি ভেক্টর যেটা, এপি ভেক্টরটা কীভাবে বার করলাম, আর মাইনাস এ, কারণ পি এর পজিশন মাইনাস এ এর পজিশন। আর এম এন ভেক্টরটা দেওয়াই রয়েছে অভিলম্ব ভেক্টর, এন বলেই দিয়েছে, অভিলম্ব বা লম্বের যে ভেক্টরটা আছে সেটা এন। এখন এই অভিলম্ব মানে কি, এটা তলের উপরে তো লম্ব, তলের সাথে লম্ব, তাহলে তলের উপর যে কোনো সরলরেখার উপরে লম্ব। তাহলে আমি বলতে পারি এম এনটা, সাপোজ ধরো, তাহলে বলতে পারবো, একটু এটা মুছলাম, এখানে এম এনটা তাহলে কার উপরে লম্ব বলো, এম এনটা লম্ব এপি, এটা বলতেই পারি, কারণ যেহেতু এটা তোমার তলের উপরে লম্ব এম এন তলের অভিলম্ব, মানে তলের উপর যত রেখাংশ আছে তাদের সবার উপরে লম্ব, তাহলে এম এন রেখাটা এপির উপরেও লম্ব হবে। এখন দেখো, যদি এম এন এটা একটা ভেক্টর, এপি একটা ভেক্টর, দুটো ভেক্টর যদি লম্ব হয় তাহলে ওদের ডট প্রোডাক্ট কী হবে, ওদের ডট প্রোডাক্ট অবশ্যই জিরো হবে, এটা আমরা শিখেছি ভেক্টরে, দুটো ভেক্টর যদি পরস্পর লম্ব হয় ওদের ডট জিরো। এবার লক্ষ্য করো, এম এন ভেক্টর বলতে কাকে বুঝিয়েছি, এন ভেক্টরকে বুঝিয়েছি, আর এপি ভেক্টর বলতে কাকে বুঝিয়েছি, আর মাইনাস এ দিস। তা এটাকে ইয়ে করো না, সাজিয়ে লিখলে সেই একই ব্যাপার হয়ে যাবে, আর মাইনাস এ ডট এন ইকুয়াল টু জিরো, বা আর ডট এন মাইনাস এ ডট এন ইকুয়াল টু জিরো, বা আর ডট এন ইকুয়াল টু কী পেলাম, এ ডট এন। এটাই আমি লিখিয়েছি না ইকুয়েশানে। তাহলে এই দু জায়গা লক্ষ্য করো, এটা আর এটা, এটাই তো আমার এসেছে ফার্স্ট, আমি বলেছিলাম এইটা কী করে এবার এসেছে বোঝা গেল তো। এই সরলরেখার ভেক্টরটা হচ্ছে আর মাইনাস এ ভেক্টর, আর অভিলম্ব ভেক্টরটা এন, যেহেতু সরলরেখা আর অভিলম্ব পরস্পর লম্ব তাই এদের ডট প্রোডাক্টটা জিরো হয়েছে। সেই জন্যই আমার ভেক্টরে কোনো সমতলের সমীকরণ এইরকম হয়ে থাকে। ক্লিয়ার হলো ব্যাপারটা। আর সমতলের সমীকরণ তোমরা দুভাবেই মনে রাখবে, আর মাইনাস এ ডট এন ইকুয়াল টু জিরো এভাবে মনে রাখতে পারো, অথবা সিম্পল যখন অঙ্ক করবে আর ডট এন ইকুয়াল টু এ ডট এন, মানে পয়েন্টের সাথে অভিলম্বের একবার ডট করবে, করে সেটা ডান দিকে, আর যে কোনো বিন্দু আর ভেক্টর ডট এন ভেক্টর এরকম ডট আকারে রেখে দেবে, আর এইটা গুণ করে সংখ্যায় বার করে নেবে, কারণ এটা তো ডট প্রোডাক্ট, এটা একটা স্কেলার আসবে, ওটার মানটা বার করে দেবে, কিন্তু এই ডট প্রোডাক্টটা করবে না, কারণ এটা ভেক্টর ফর্ম, ভেক্টরেই রাখতে হবে তোমাকে, ডট গুণ আকারে রেখে দিতে হবে। তাই কখনো কখনো এরকম পয়েন্টগুলো দিয়ে বলে ডট গুণ আকারে সমতলের সমীকরণ নির্ণয় করুন, তখন জাস্ট আর ডট এন ইকুয়াল টু এটার ডটটা করে দেবে, এই দিকের ডট, ডান দিকের ডটটা করে দেবে, বাম দিকের ডটটা ডটের আকারেই রেখে দেবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা এখান থেকে যদি একটা সমীকরণ আমাদেরকে বার করতে বলে কিভাবে করবে, একটা এক্সাম্পল দেখে নিই। সাপোজ ধরো যে সমতল ধরো 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 3k ক্যাপ বিন্দুগামী
এবং যা আই ক্যাপ জে ক্যাপ প্লাস কে ক্যাপ ভেক্টরের উপর লম্ব, ভেক্টরের উপর লম্ব, তার সমীকরণ, তার সমীকরণ কী হবে? সমীকরণটা কী বলেছে? আর ডট কী হয়? এন বলতে আমার এখানে কী আছে? কার উপর লম্ব? যা এই ভেক্টরের উপর লম্ব, এইটা। তাহলে আর ডট কী লিখবো? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ইকুয়াল টু এ ডট এন। এ বলতে কোনটা? এই বিন্দুটা এ, আর এটা আমার এন ভেক্টর, লম্ব ভেক্টর। তাহলে এ ডট এন, এ বলতে কি সেটা লিখবো 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 3k ক্যাপ ডট কী হবে? এন বলতে কত? আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। পরিষ্কার? তাহলে আর ডট এন ইকুয়াল টু এ ডট এন। এবার আমি কি বলেছিলাম? ভেক্টর আকারে রাখতে গেলে শুধু এইটা এই যেমন আছে তেমন ডটের আকারেই রেখে দেবে, আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, কিন্তু ডান দিকের ডটটা তোমরা করে দেবে। এটা গুণ করলে কত হবে? 2 প্লাস 5 মাইনাস 3। তাহলে আমার আসছে আর ডট আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, দিস ইকুয়ালস টু কত হলো? 4। ক্লিয়ার? তাহলে এই ছিল আমার ভেক্টর ফর্মে কিভাবে কোনো সমতলের সমীকরণ বার করতে হয় সেটা। তাহলে কি লাগছে আমার এখানে? ভেক্টর আকারে কোনো সমতলের সমীকরণ বার করতে গেলে দুটো জিনিস লাগছে। নাম্বার 1, সমতলটা কোন বিন্দুগামী, আর নাম্বার 2, সমতলটা যে ভেক্টরের উপরে লম্ব সেই ভেক্টরটা কি সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে এই আকারে বার করতে গেলে। এবার এই প্রসঙ্গে একটু বলে রাখি, আমরা এটা তো শিখলাম, এটা স্ট্যান্ডার্ড আকার, ভেক্টরের স্ট্যান্ডার্ড আকার, সমতলের স্ট্যান্ডার্ড আকার। এটা কি স্ট্যান্ডার্ড আকার বা জেনারেল ফর্ম এইটা হয়। কিন্তু ভেক্টরে অভিলম্ব আকারও আছে। মানে যেমন আমরা কার্তেশিয়ানে অভিলম্ব আকার পড়েছিলাম, যেটার থেকে আমরা কি মূলবিন্দু থেকে ওর দূরত্বটা জানতে পারছিলাম, ঠিক এখানেও অভিলম্ব আকার আছে। অভিলম্ব আকারটা কি একটু বলে দিই, ওটা 2 নম্বর সূত্রের মধ্যেই চলে যাবে, কিন্তু এখান থেকেই আসে জিনিসটা। আমরা যদি উভয় দিকে মডিউলাস মানে এনের মডিউলাস দিয়ে ভাগ করি, মানে এন ভেক্টর যেটা আছে ওর মডিউলাস দিয়ে যদি ভাগ করি, তাহলে কী পাবো বলো? আর ডট এন বাই মড এন, এদিকে ভাগ করছে মানে আমার এদিকটাকেও ভাগ করতে হবে, এ ডট এন বাই এন মডিউলাস। ক্লিয়ার তো? এখন এখানে যদি ভাগ করলাম, আমরা দেখো কোনো একটা ভেক্টর তার একক ভেক্টরকে কি দিয়ে ডিনোট করি? এ ক্যাপ দিয়ে ডিনোট করি। এখন এই এ ক্যাপের মানটা আমরা কি করে বার করি বলো তো? এ ক্যাপের মান ওই ভেক্টরকে ওর মডিউলাস দিয়ে যদি ভাগ করি তাহলে সেটাই হয় এ ক্যাপের মান। তাহলে এবার লক্ষ্য করো, এটাকে আমরা এইরকম লিখতে পারি না? আর ডট এন ভেক্টর বাই মডিউলাস এন, আর এটাকেও তাই, এ ডট এন ভেক্টর বাই মডিউলাস এন, এরকম লেখা যায়। এখন লক্ষ্য করো, এন বাই মড এন এটাকে কীরকম লেখা যায়? আর ডট এন ক্যাপ ইকুয়াল টু এ ডট এন ক্যাপ। বোঝা গেল? এটা হলো অভিলম্ব আকারে সমতলের সমীকরণ। অভিলম্ব আকারে সমতলের সমীকরণ, অভিলম্ব আকারে সমতলের সমীকরণ এই ইকুয়েশনটাই। তাহলে অ্যাকচুয়াল কিন্তু ইকুয়েশনটা এইটার থেকে এটা তৈরি হয়েছে। ঠিক আছে? এটাই অভিলম্ব আকারে সমতলের সমীকরণ, যেখানে এন ক্যাপটা কি? এন ক্যাপটা হচ্ছে এই তলের উপর স্থিত একটা লম্ব ভেক্টর, কিন্তু সেটা একক, যার মডিউলাস মানটা কত হবে? 1 হবে, মানে ম্যাগনিটিউডটা 1। তলের উপরে লম্ব কিন্তু তার ম্যাগনিটিউডটা কত? 1। সেটা দেখো, তার ম্যাগনিটিউড যদি 1 হয় তার অভিলম্ব আকারটা কী হবে? আর ডট এন ক্যাপ ইকুয়াল টু এ ডট এন ক্যাপ। তার মানে তোমার এখানে অ্যাকচুয়ালি ওই সমতলের উপর যেটা লম্ব ভেক্টর তার একক ভেক্টর বার করতে হবে, আর একবার আর এর সাথে ডট করতে হবে, আর যে বিন্দুগামী তার সাথে ডট করতে হবে। বাকি কাজটা আগেরই মতন একেবারে। তবে এখানে এই এন ক্যাপ, এই প্রসঙ্গে বলে রাখি, এই যে মানটা আসছে না এ ডট এন ক্যাপ, এই যে মানটা, এটাই তোমার পি এর সাথে সমান হয়। মানে এক্ষেত্রে মূলবিন্দু থেকে ওই সমতলের লম্ব দূরত্ব, এখানে লিখছি আমি জিনিসটাকে, যে এক্ষেত্রে মূলবিন্দু থেকে সমতলটির লম্ব দূরত্বটা কি হবে? লম্ব দূরত্ব ইজ ইকুয়ালস টু হবে তোমার পি, যেটাকে আমরা বলছি পিটা কি হবে? এ ডট এন ক্যাপ, এ ডট এন ক্যাপ। এটাই হচ্ছে আমার লম্ব দূরত্ব, সমতলটির লম্ব দূরত্ব। কোথায় থেকে? মূল বিন্দু থেকে সমতলটির লম্ব দূরত্ব, এত একক। এটা ডট করে দেবে, ডট করলে একটা ভ্যালু তোমরা পেয়ে যাবে, ম্যাগনিটিউড মান। ক্লিয়ার? পুরো জিনিসটাকে নোট ডাউন করে নাও। আগে শিখলাম আমরা কি একটা সমতলের ভেক্টর মেথডে কিভাবে তার সমীকরণ নির্ণয় করা যায়, এবং সেটার নর্মাল ফর্মটা কি সেটা জানলাম, মানে দুটো জিনিস জেনেছি।
এবারে আমরা শিখব সমতলের সমীকরণ বার করব, কিন্তু কিভাবে, দেখো এখানে আমার তিনটে জিনিস জানা থাকবে। কি কি? যে সমতল এ বিন্দুগামী, মানে একটা বিন্দু দিয়ে যাচ্ছে, যে বিন্দুর অবস্থান ভেক্টরটা হচ্ছে এ, ঠিক আছে, এ বিন্দুগামী, এবং যা দুটো ভেক্টরের সমান্তরাল। কি কি? বি এবং ও সি ভেক্টর দুটির সমান্তরাল, ভেক্টর দ্বয়ের সমান্তরাল। কি বললাম? একটা সমতল, তার বিশেষত্বটা কি? যে এ বিন্দুগামী এবং যা বি ও সি ভেক্টর দ্বয়ের সমান্তরাল। এটা জাস্ট একটু জেনে রাখবে, আমাদের মেনলি কাজে লাগবে, আগের সূত্রটাই বেশি লাগবে, তাই ওইটা ভালো করে মনে রাখার চেষ্টা করবে, প্রথম যে সূত্রটা লিখিয়েছি ভেক্টর মেথডে। আচ্ছা, নেক্সট কি বলছে তাহলে? এখানে আমার জানতে হবে তিনটে জিনিস। কি কি? কোন বিন্দু দিয়ে যাচ্ছে সমতলটা, আগেও তাই ছিল, একটা বিন্দু জানতেই হবে। আর কি? বি ও সি দুটো ভেক্টরের সমান্তরাল। একটা সমতল, একটা বিন্দু দিয়ে যাচ্ছে, আর দুটো ভেক্টরের সমান্তরাল। এর সমীকরণটা কি হবে? তার সমীকরণটা হবে আর ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু বি ভেক্টর প্লাস মিউ ইন্টু সি ভেক্টর, যেখানে ল্যামডা আর মিউ হচ্ছে আমার প্যারামিটার। জাস্ট একটু জেনে রাখো এগুলো, ল্যামডা ও মিউ হলো প্যারামিটার, বাস্তব প্যারামিটার অবশ্যই। হ্যাঁ, ঠিক আছে। তাহলে যে সমতল এ বিন্দুগামী এবং যা বি ও সি ভেক্টর দ্বয়ের সমান্তরাল, তার সমীকরণ এটা। এরপরে আরেকটা জিনিস আছে, তিনটে বিন্দু দিয়ে যায়, সেই রকম সমতলের সমীকরণ আমরা কিভাবে বার করবো, এটা জাস্ট জেনে রাখবে, অতটা আমি কাজে লাগাবো না, তবু জাস্ট জেনে রাখবে তোমরা, ঠিক আছে? কি জিনিসটা? জিনিসটা হলো, ধরো এ বি যে সমতল তিনটে বিন্দু দিয়ে যাবে। হ্যাঁ, আমরা তিনটে বিন্দু দিয়ে কার্তেশিয়ানে করেছি, ওটাই তোমরা কাজে লাগাবে। এমনকি ভেক্টরেও যদি তিনটে বিন্দু দেওয়া থাকে, তার কার্তেশিয়ান মানগুলো নিয়ে কার্তেশিয়ান ইকুয়েশনে বসালেও কিন্তু অ্যাকচুয়ালি হয়ে যায় অঙ্কটা। হ্যাঁ, তা তোমরা তবু এমনি ভেক্টরে কিভাবে করবে, জাস্ট সূত্রটা লিখিয়ে দিচ্ছে, এটা এমনি জেনে রাখতে পারো। যে সমতল এ বি এবং সি বিন্দুগামী তার সমীকরণটা কি হবে? লক্ষ্য করো, লিখছে আর এ বি, বক্স অফ আর এ বি। আচ্ছা, একটু এপাশ থেকে লিখি, বক্স আর এ বি প্লাস বক্স আর বি সি প্লাস বক্স আর সি এ ইজ ইকুয়াল বক্স এ বি সি। জাস্ট জেনে রাখলেই হবে। অ্যাকচুয়ালি আমরা তিনটে বিন্দু দেওয়া থাকলে কার্তেশিয়ান দিয়ে ডিটারমিনেন্টের ভ্যালু জিরো করলে পেয়ে যাব, তাই বেশিরভাগ ক্ষেত্রে ওটা ইউজ করার চেষ্টা করব। এটা জেনে রাখো। তোমরা বক্স নির্ণয় কীভাবে শিখেছো সেগুলো আগে করেছো ভেক্টরে, আশা করি পারবে। আর যদি না মনে থাকে তাহলে একবার ওই ভিডিওগুলো একটু দেখে নিতে পারো, ঠিক আছে? সমস্ত ভিডিওগুলো ভেক্টরের উপর আমি ডেসক্রিপশন বক্স বা আই বাটনে চেক করলে পেয়ে যাবে। আচ্ছা, এবার আমরা শিখব কিভাবে একটা ভেক্টর ইকুয়েশনকে কার্তেশিয়ান ইকুয়েশনে অথবা একটা কার্তেশিয়ান ইকুয়েশনকে ভেক্টর ইকুয়েশনে কনভার্ট করা যায় প্লেনে, ঠিক আছে? কোনো সমতলের একটা ভেক্টর সমীকরণ দেওয়া থাকলে সেটাকে কার্তেশিয়ান ইকুয়েশনে কিভাবে কনভার্ট করব, আর যদি কার্তেশিয়ান ইকুয়েশন দেওয়া থাকে তাহলে সেটাকে ভেক্টর ফর্মে কিভাবে আনবো। দেখো, আমি প্রথমে যেটা করছি, কার্তেশীয় সমীকরণকে ভেক্টর সমীকরণকে কার্তেশীয়, এটা আগে দেখায়। ভেক্টর থেকে আমি কিসে যাব? কার্তেশীয়তে। ভেক্টর টু কার্তেশীয় কিভাবে করব, জাস্ট একটা উদাহরণ দেখে নাও, তোমরা নিজেরাই পারবে। কার্তেশীয় কীরকমভাবে? দেখো, একটা জেনারেলি একটা ইকুয়েশন আমি নিয়ে নিলাম, ভেক্টর সমীকরণ নিয়ে নিলাম, আর ডট 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ ইজ ইকুয়ালস টু 5। এটা ভেক্টর সমীকরণ দেওয়া রয়েছে। তাহলে এটা কি সমীকরণ? এটা একটা ভেক্টর সমীকরণ, স্ট্যান্ডার্ড আকার ভেক্টর সমীকরণ, তাই তো? ভেক্টর সমীকরণ কার? সমতলের ভেক্টর সমীকরণ এটা, ঠিক আছে? এখন এটাকে যদি আমার কার্তেশীয় সমীকরণে কনভার্ট করতে বলা হয়, তাহলে কিছুই নয়, আর ভেক্টর মানে আমরা কি জানি? xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটা বসিয়ে দেবে, দিয়ে ডট প্রোডাক্টটা করে দেবে, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ ইকুয়াল টু 5। এবার তুমি এটা ডট প্রোডাক্ট করে দাও, করে দিলে কি পাবে? 2x প্লাস 3y প্লাস জেড ইজ ইকুয়াল টু 5। এটা কি ইকুয়েশন হয়ে গেল? সমতলটির কি সমীকরণ? এটা
সমতলটির কার্তেশীয় সমীকরণ হয়ে গেল স্ট্যান্ডার্ড আকার, তাই না? কার্তেশীয় সমীকরণ, পরিষ্কার? তাহলে ভেক্টর ইকুয়েশন থেকে কার্তেশীয় ইকুয়েশনে করতে গেলে আমাদের কি করতে হবে? আর ভেক্টরের জায়গায় এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জেড কে ক্যাপ বসিয়ে দেবো, দিয়ে ডট প্রোডাক্টটা করে দেবো, দিলেই আমার সেটা হয়ে যাবে কি ভেক্টর সমীকরণটা কার্তেশীয় সমীকরণে রূপান্তরিত হয়ে যাবে। ক্লিয়ার? এটা গেল ভেক্টর থেকে কার্তেশীয়। এবার যদি আমাকে কার্তেশীয় থেকে ভেক্টর ইকুয়েশনে কনভার্ট করতে বলে, সেটার একটা ইকুয়েশন নিই। ধরো এবার আমরা কি করব, কার্তেশীয় ইকুয়েশনকে কিভাবে ভেক্টরে করা যায় সেটা করব, ঠিক আছে? কার্তেশীয় থেকে ভেক্টর সমীকরণ কিভাবে বার করব, দেখো একটা ইকুয়েশন আমরা নিই। ধরো কার্তেশীয় সমীকরণ x প্লাস 3y প্লাস 5z ইকুয়াল টু 6, এইরকম থাকলে তোমরা পরের লাইনে কি লিখবে? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটা লিখে এর সাথে কাট ডট করলে এই জিনিসটা তৈরি হয়, কিচ্ছু না কাট ডট, এর সহগগুলো দিয়ে যে ভেক্টরটা তৈরি হবে তার ডট, মানে ডিআরএস যেগুলো আছে, এক সহগগুলো তো এক, তার মানে এক আই ক্যাপ, এক ইন্টু আই ক্যাপ মানে আই ক্যাপ, ঠিক আছে? তারপর 3 জে ক্যাপ, তারপরে 5 কে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মানে, যা থাকবে সেটাই বসিয়ে দেবে, ইকুয়াল টু 6, বা দিয়ে পরের লাইনে আর ডট বলে আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ, দিস ইকুয়াল টু 6, উল্টোটা সিম্পল, মানে জাস্ট এর উল্টো পদ্ধতি। সহজে মনে রাখার উপায় দেখো, এখানে আর লিখবে, আর ডট কি লিখবে দেখো, এদের যে সহগগুলো আছে সেগুলো দিয়ে যে ভেক্টরটা তৈরি হয়, এর সহগগুলো কি কি 1 3 5, তাই এদের দিয়ে যে ভেক্টরটা 1-এর সাথে আই গুণ করলে আই ক্যাপ, 3-এর সাথে জে গুণ করলে 3 জে ক্যাপ, 5-এর সাথে কে ক্যাপ গুণ করলে 5 জে ক্যাপ কে ক্যাপ। ক্লিয়ার? এইভাবে তোমাকে কার্তেশীয় সমীকরণকে ভেক্টর সমীকরণে কনভার্ট করতে হবে। এটা কি ছিল? কার্তেশীয় ছিল আমার, যেটা এলো সেটা কি ভেক্টর ইকুয়েশন। ক্লিয়ার? এইভাবে ভেক্টর ইকুয়েশনকে কার্তেশীয়কে ভেক্টর ইকুয়েশনে আমরা কনভার্ট করতে পারবো। আচ্ছা, এবার আমরা ফের কার্তেশীয় সমীকরণে ফিরে যাচ্ছি। আমরা কিছু স্ট্যান্ডার্ড ফর্ম শিখেছিলাম, এখানে বিশেষ কিছু প্লেনের ইকুয়েশন আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? কোন কোন ইকুয়েশন একটু দেখে নাও। একদম প্রথমেই যেটা বলবো যে এক্স অক্ষের সমান্তরাল সমতলের সমীকরণ, এক্স অক্ষের সমান্তরাল সমতলের সমীকরণ। এক্স অক্ষের সমান্তরাল সমতলের সমীকরণটা কি? এটা বলছে এক্স অক্ষের যখন সমান্তরাল বলবে, আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন কি এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু 0, ঠিক আছে? এটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন, এটা দিয়েই তোমার মনে থাকবে। এক্স অক্ষের যদি সমান্তরাল বলে তাহলে এক্সটাকে বাদ দাও, কি থাকছে তাহলে? বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়ালস টু 0, কার? এক্স অক্ষের সমান্তরাল সমতলের সমীকরণ। এক্স অক্ষের সমান্তরাল সমতলের সমীকরণ কি হলো? বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়ালস টু 0। এবার যদি আমার ওয়াই অক্ষের সমান্তরাল সমতলের সমীকরণ বার করতে বলে, সমতলের সমীকরণটা কি হবে ওয়াই অক্ষের? তখন দেখো আমরা কি করব, স্ট্যান্ডার্ড ইকুয়েশন কি এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু 0, কার সমান্তরাল? ওয়াই অক্ষের। তাহলে ওয়াইয়ের টার্মটাকে মুছে দেবে, দিলে কি থাকে? এক্স প্লাস সিজেড প্লাস ডি, এক্স প্লাস সিজেড প্লাস ডি ইকুয়ালস টু 0। এগুলো জেনে রাখবে, এমসিকিউ বা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের অ্যান্সার করতে সুবিধা হবে, ঠিক আছে? খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবে। এটা গেল ওয়াই অক্ষের। এবার তোমরাই বলো জেড অক্ষটা কি হবে? জেড অক্ষের সমান্তরাল সমতলের সমীকরণ কি? এটা হবে আমার জেড অক্ষ বলেছে। জেড অক্ষ হলে জেড মানটাকে ভ্যানিশ করে দাও, জেডের পথটাকে, তাহলে কি থাকছে? এক্স প্লাস বিওয়াই প্লাস ডি, এক্স প্লাস বিওয়াই প্লাস ডি ইকুয়ালস টু 0। যেটার কথা বলবে তাকে ভ্যানিশ করে দেবে, ঠিক আছে? এক্স প্লাস বিওয়াই প্লাস ডি ইকুয়াল টু 0। এগুলো কার? এগুলো অক্ষগুলোর সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, জেড অক্ষের সমান্তরাল। এবার আমাদের তল আছে, এক্স ওয়াই তল, এক্স জেড তল, ওয়াই জেড তল, ঠিক আছে? সেই তলগুলোর এবার কি কি হবে সেগুলোও জানবো। 7 নম্বর, প্রথমে আসে এক্স ওয়াই তলের সমান্তরাল, এক্স ওয়াই তলের সমান্তরাল সমতলের সমীকরণ
সমীকরণ কি হবে? আচ্ছা, তারপরে ওয়াই জেডের কী হবে? ওয়াই জেড তলের সমান্তরাল সমতলের সমীকরণ। তারপরে হচ্ছে জেড এক্স তলের সমান্তরাল সমতলের সমীকরণ। তিনটে। প্রথমে আসি এক্স ওয়াই তলের। এক্স ওয়াই আমরা দেখো আগেরটাতে কী করছিলাম, এক্স অক্ষের হলে এক্সটাকে ভ্যানিশ করছিলাম। এখানে এক্স ওয়াই দুজনে আছে, তাহলে কাকে ভ্যানিশ করবো? এক্স ওয়াই দুজনকেই ভ্যানিশ করে দেবো। মেন ইকুয়েশনটা ছিল কি? এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়ালস টু 0। এটা মেন ইকুয়েশন। আমি কার বলছি? এক্স ওয়াই তল। এক্স ওয়াই তল যখন করবো এক্স আর ওয়াই দুটো পদকেই ভ্যানিশ করে দাও, তাহলে কী থাকলো? সিজেড প্লাস ডি ইকুয়াল টু 0। তা সিজেড ইকুয়াল টু তাহলে কী হবে? মাইনাস ডি, বা জেড ইকুয়াল টু কী হবে? মাইনাস ডি বাই সি। এটা কি একটা কনস্ট্যান্ট, তার মানে এখানে হবে ইকুয়েশনটা জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট। পরিষ্কার? জেড ইকুয়ালস টু কনস্ট্যান্ট কার? এক্স ওয়াই তলের সমান্তরাল সমতলের সমীকরণ। আবার যখন ওয়াই জেড বলবে, ওয়াই আর জেডটাকে বাদ দিলে কি থাকবে? শুধু তোমার এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, ঠিক আছে? আর যখন তোমার জেড এক্স বলবে তখন কি? ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, যেখানে কে হচ্ছে ধ্রুবক, কেটা কি? কে হচ্ছে কনস্ট্যান্ট, কে কি? কে কনস্ট্যান্ট, ঠিক আছে? কনস্ট্যান্টের মানটা তোমাকে নির্ণয় করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই গেল। তাহলে আমরা কি কি শিখলাম? এক্স অক্ষের সমান্তরাল সমতলের সমীকরণ বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়ালস টু 0। ওয়াই অক্ষের সমান্তরাল সমতলের সমীকরণ এক্স প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু 0। মনে রাখার সহজ উপায় কি? স্ট্যান্ডার্ড ইকুয়েশন, যার সমান্তরাল বলবে সেই পথটাকে তার সেই মানে ওয়াই যুক্ত পথ, যদি ওয়াইয়ের সমান্তরাল বলে, ওয়াই অক্ষের সমান্তরাল বলে, তাহলে ওয়াইয়ের যে পথটা আছে সেটাকে ভ্যানিশ করে দেবে। জেড অক্ষেরটা কী হবে? এক্স প্লাস বিওয়াই প্লাস ডি ইকুয়ালস টু 0। একইভাবে এক্স ওয়াই সমতলের সমান্তরাল সমতলের সমীকরণ হবে জেড ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ওয়াই জেডের হবে এক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আর জেড এক্সের হবে ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ক্লিয়ার? কোনো সমতল দেওয়া থাকলে তার যদি কোনো সমান্তরাল সমতল থাকে, কি বললাম? কোনো সমতল দেওয়া রয়েছে, তার সমান্তরাল সমতলের সমীকরণ যদি আমাকে বার করতে হয় তখন আমরা কিভাবে করব? দেখো, যদি ধরো দুটো সমতল আগে নিয়ে নিই, বা একটা কি বললাম, একটা সমতল তার সমান্তরাল সমতলের সমীকরণ। ধরো এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়ালস টু 0। এই সমতলের সমান্তরাল সমতলের সমীকরণ হবে সমান্তরাল সমতলের সমীকরণ হবে এই সমতলের সমান্তরাল সমতলের সমীকরণ কি হবে? সমীকরণটা হবে তোমার যা ইকুয়েশন আছে পুরো সেম ইকুয়েশন, শুধু কনস্ট্যান্টটা আলাদা নেবে। কি নেবে? এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস কে নিয়ে নিলে কনস্ট্যান্ট, কে ইকুয়ালস টু 0। ঠিক আছে? যেখানে কে হচ্ছে ধ্রুবক, কেটা হচ্ছে একটা ধ্রুবক। কি বললাম? যে কোনো সমতলের সমান্তরাল সমতলের সমীকরণটা কি হবে? পুরো সেম ইকুয়েশন থাকবে, কনস্ট্যান্টটা আলাদা হবে, কনস্ট্যান্টটা অন্য হয়ে যাবে। আচ্ছা, এটা মনে করো তোমরা সরলরেখা সমীকরণ ক্লাস 11-এ পড়েছিলে, সেখানে মনে করো একটা সরলরেখা এইরকম ছিল, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে তার সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হয়? এক্স প্লাস বিওয়াই প্লাস কে ইকুয়ালস টু 0। এখানেও ঠিক তেমনই একই জিনিস, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা যেটা শিখব সেটা দেখো, এটা কি বললাম? যে একটা সমতলের সমান্তরাল সমতলের সমীকরণ। এর পরেরটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কি বলছে একটু লক্ষ্য করো। দুটো সমতল যদি পরস্পর লম্ব হয় আর যদি পরস্পর সমান্তরাল হয়, কি বললাম? দুটো সমতল নেব, তারা যদি পরস্পর সমান্তরাল হয় সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে, আর তারা যদি পরস্পর লম্ব হয় সেক্ষেত্রে কি হবে? প্রথমে আসি, a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইকুয়াল টু 0। এটা 1 নম্বর সমতল, ঠিক আছে? আর দ্বিতীয়টা নিচ্ছি a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 ইকুয়ালস টু 0। এটা 2 নম্বর সমতল, ঠিক আছে? এখন এই দুটো সমতল পরস্পর লম্ব হলে কি হবে আর পরস্পর সমান্তরাল হলে কি হবে? দেখো, 1 নম্বর ও 2 নম্বর সমতল দুটি পরস্পর লম্ব হলে
1 নম্বর এবং 2 নম্বর সমতল দুটি পরস্পর লম্ব হলে কি লেখা যায় দেখো, এদের যে সহগগুলো আছে, x এর সহগ, y এর সহগ, z এর সহগ, ঠিক আছে, এই সহগগুলোর গুণফলের যোগফল। সহজ কথায় এদের সহগগুলো অ্যাকচুয়ালি কি, এদের অভিলম্বের ডিআরএস, আর ডিআরএসগুলোর গুণফলের যোগফল 0 হওয়া মানে দেখো দুটো সমতল বলেছে, একটু সূত্রটা লিখে নিই, a1a2 প্লাস b1b2 প্লাস c1c2 ইকুয়াল টু 0। অ্যাকচুয়ালি আমি কী লিখেছি, ডিআরএসগুলোর গুণফলের যোগফল ইকুয়াল টু 0। তাই এই ঘটনাটা কখন ঘটে, একমাত্র দুটো সরলরেখা পরস্পর লম্ব হলে। এবার তোমাদেরকে দুটো জিনিস দেখায় যে ধরো দুটো সমতল তারা যদি পরস্পর লম্ব হয়, দুটো সমতল পরস্পর যদি লম্ব হয়, তাহলে তাদের উপর যে অভিলম্বটা আঁকা হবে সেই অভিলম্ব দুটো পরস্পরের উপর লম্ব। কীরকম দেখো, আমি এখানে তোমাদেরকে দুটো সমতল দেখাচ্ছি। ধরো এটা একটা সমতল, এটা একটা সমতল, এবং এদের উপর অভিলম্ব যেটা সেটাই সবুজ পাইপ যেটা আছে, ঠিক আছে। এখন এই দুটো সমতল একে অপরের উপর লম্ব হওয়া মানে লক্ষ্য করো, এই যে ডিআরএস অভিলম্ব যে দুটো আছে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলও কত হয়ে যাচ্ছে, 90 ডিগ্রি। তল দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হলে ওদের অভিলম্বের মধ্যবর্তী অ্যাঙ্গেলও 90 ডিগ্রি হয়। আর এখানে এই a1 b1 c1 হলো প্রথম যে তল আছে, সমতল আছে, তার অভিলম্বের ডিআরএস, আর a2 b2 c2 হলো দ্বিতীয় যে তল তার অভিলম্বের ডিআরএস। তাহলে আমার এখানে দেখো যেহেতু অভিলম্ব দুটো পরস্পরের উপর লম্ব, তা সরলরেখা লম্ব হলে তাদের ডিআরএসগুলোর গুণফলের যোগফল কী হয়, 0 হয়। সেই জন্যই এখানে প্রথমটার অভিলম্বের ডিআরএস a1 b1 c1 এবং দ্বিতীয়টার অভিলম্বের ডিআরএস a2 b2 c2। সেই জন্যই যেহেতু তল দুটো লম্ব, তার মানে অভিলম্ব দুটোও কী হলো, এখানে তল দুটো লম্ব হওয়ার সাথে সাথে অভিলম্ব দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেলও 90 ডিগ্রি হয়ে যায়। সেই জন্য অভিলম্ব দুটো যেহেতু পরস্পর লম্ব, তাহলে তাদের ডিআরএসগুলোর গুণফলের যোগফল কী হবে, 0 হবে। ওই জন্য দুটো সমতল পরস্পর লম্ব হলে তাদের অভিলম্বের ডিআরএসগুলোর গুণফলের যোগফল ইকুয়ালস টু 0 হবে, বা ওদের যে সহগগুলো থাকবে এক্স ওয়াই জেডের তাদের সহগগুলোর গুণফলের যোগফল ইকুয়ালস টু 0 হবে। আর যদি এই সমতল দুটি পরস্পর সমান্তরাল হয়, যদি 1 নম্বর ও 2 নম্বর সমতল পরস্পর সমান্তরাল হলে তখন কি হবে, ডিআরএসগুলো সমানুপাতি হবে, বা ওটাই ডিআরএস হবে, a1/a2 ইকুয়াল b1/b2 ইকুয়াল c1/c2। তবে এই জিনিসটা আমরা অতটা কাজে লাগাবো না, কাজে এইটাকে বেশি লাগাবো। এইটা যখন দুটো সমতল পরস্পর সমান্তরাল হবে না, একটা ইকুয়েশন জানলে অন্য ইকুয়েশনটা তো আগে বার করা শিখিয়েছি, সেম থাকবে, শুধু ধ্রুবকটা আলাদা ধরে নিতে হবে, ওইটা কাজে লাগাবো। আর যদি লম্ব হয় তখন এইটাকেই বেশি কাজে লাগাবো, সমান্তরাল হলে এটাকে অতটা কাজে লাগাবো না। কেন এই ডিআরএসগুলো সমানুপাতি হচ্ছে ওইটাই আবার একটু দেখায়। যদি এই দুটো সমতল, এখন যদি এরা পরস্পর সমান্তরাল হয় তাহলে সেক্ষেত্রে জিনিসটা এই রকম দাঁড়াচ্ছে। এখন এমন দাঁড়ালে দেখো সবুজ যে পাইপ দুটো আছে সেই দুটো পরস্পর কী হচ্ছে, সমান্তরাল হচ্ছে। অথচ দেখো তল দুটো সমান্তরাল হলে অভিলম্ব দুটো পরস্পর সমান্তরাল। আবার তল দুটো পরস্পর লম্ব হলে তখন কি হয়ে যাচ্ছে, অভিলম্ব দুটো একে অপরের উপরে লম্ব হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এই জন্যই আমাদের এই দুটো ঘটনা ঘটছে। আমরা আজকে যেগুলো শিখলাম, যে সমতলের সমীকরণ কার্তেশিয়ান মেথডেও বার করা যায়, ভেক্টর মেথডেও বার করা যায়, এবং প্রত্যেক ক্ষেত্রে কিভাবে বার করা হয়, এবং প্রত্যেকটা ফর্ম, যে ইন্টারসেপ্ট ফর্ম নাকি নর্মাল ফর্ম নাকি স্ট্যান্ডার্ড ফর্ম, সেগুলোও শিখেছি। এই সূত্রগুলো মোটামুটি তোমরা এই সূত্রগুলো আগে তৈরি করে নাও। এই সূত্রগুলো যদি তৈরি করে নাও তাহলে দেখবে এবার আমরা চ্যাপ্টারের অঙ্কগুলো করব, চ্যাপ্টার 5-এ যেটা আছে এসেনদের বইয়ের, ওর অঙ্কগুলো করব, দেখবে অতি সহজেই তোমরা অঙ্কগুলো করতে পারছো। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে।